দেখ, যে অঙ্কটা করাবো 19 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? বলছে সাবস্ক্রিপশন রিসিভড ডিউরিং 2022, মানে 2022 সালে সাবস্ক্রিপশন পেয়েছি 58,000 টাকা, যার মধ্যে 2,500 টাকা আছে 2018 সালের, মানে বহু বছর আগের। ঠিক আছে, 2,500 টাকায় 2018 সালের, 1,500 টাকা আছে 2021 সালের, ঠিক আছে? আর তোর কত বলেছে? 2021 সালের। আর 2022 সালের আছে 47,000 টাকা, ঠিক আছে? 2022 সালে 47,000 টাকা। আর 2023 সালে আছে 5,000 টাকা, 2024 সালে আছে 2,000 টাকা, ঠিক আছে? এতগুলো বলেছে, মানে এই বছর যে তুই সাবস্ক্রিপশন পেয়ে 58,000 টাকা, তার মধ্যে আহ 18 সালের কত আছে, 21 সালের কত আছে, 22 সালে কত আছে, 23 সালে কত আছে, আর 24 সালে কত আছে, সব বলে দিই। এবার বলছে অ্যাডিশনাল ইনফরমেশন বলেছে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 31/12/21, ঠিক আছে? 31/12/21 মানে 1.5 বছর আগের বছরের বাকি ছিল, ঠিক আছে? 21 সালে কত বাকি আছে, 20 সালে কত বাকি আছে, আর 18 সালে বাকি, সব বলে দিয়েছে। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং বলেছে, ঠিক আছে? সাবস্ক্রিপশন বাকি আছে কত, 31/12/22, এই বছরের বাকি কত সেটা বলে দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে। 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, আগের বছরের অ্যাডভান্স বলেছে 22 সালে, 23 সালে, 24 সালে। ক্যালকুলেট অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট বাই মিনস অফ প্রেজেন্টিং দ্য সেম ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট। স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টে করতে পারে, লেখ খাতা করেন, লেখ সাবস্ক্রিপশন, লেখ সাবস্ক্রিপশন রিসিভড, কত টাকা সাবস্ক্রিপশন রিসিভ করেছি আমরা, যে লিখছি খাতা করছি, লেখ সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2022, 2022 সালে তুই কত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিস, এখানে দেখ, লিখছি সাবস্ক্রিপশন রিসিভড 2022, সাবস্ক্রিপশন রিসিভড, ঠিক আছে? ওই যে প্রথমে লাইনে বলেছিল না, তুই 2022 সালে 58,000 টাকা সাবস্ক্রিপশন রিসিভ করেছিস, যার মধ্যে 18 সালের আছে, 21 সালের আছে, 22 সালের আছে, 23 সালের আছে, ঠিক আছে? মানে যদি আমি একটু তোকে ভালো করে দেখাই, আগের দিন করিয়েছিলাম না এরকম অঙ্ক, আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এটা কি বলতে, এই ধর এটা 16 নম্বর অঙ্কটার দিকে তাকা, দেখ এরকম অঙ্ক, এরকম 16 নম্বর আগের দিন করাইনি অঙ্কটা, বাট অঙ্কটার দিকে ভালো করে তাকা, 16 নম্বর অঙ্কটার দিকে দেখ, আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি। এটা ভালো করে দেখবি, কিন্তু কোশ্চেন থাকলে করবি। এটা 24 সালের অঙ্ক, ঠিক আছে? 24 সালের অঙ্ক। তো দেখ 24 সালে তুই সাবস্ক্রিপশন পেয়েছিস টোটাল কত, এই দেখ 24 সালের টোটাল তুই এত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিস কত, 5,92,577, টোটাল 24 সালে এত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিস। যেটা এই অঙ্কে বলে দিয়েছে 22 সালে টোটাল কত টাকা সাবস্ক্রিপশন পেয়েছিস, 58,000 টাকা। কোনটা কোনটা মিন করছে বুঝিস তো? 22 সালে যে টোটাল সাবস্ক্রাইব পেয়েছে 58,000 টাকা, সেটাই বলছে এইটা, বুঝতে পারলি? কিন্তু তুই অঙ্কটা কোন সালে করছিস, 24 সালে, এই অঙ্কটা 24 সালে, তো 24 সালে সাবস্ক্রিপশন কত, 92,500, এই 92,500 টাকা ধরে দেখি আগের দিন যে অঙ্ক করেছিলাম এরকম কিছু অঙ্ক পেয়েছিলাম কিনা একটু দেখি, এরকম কিছু পেয়েছিলাম আমি দেখি। এই দেখ 3 নম্বর অঙ্কটা আগের দিন করেছিলাম, এক্সাম্পল 3, দেখ কি বলছিল, তুই 3 নম্বর অঙ্কটা 24 সালের, তুই টোটাল সাবস্ক্রিপশন পেয়েছিলি 22,800। 3 নম্বর এক্সাম্পল 3 তুই আগের দিন করেছিলাম, টোটাল 24 সালে তুই টোটাল সাবস্ক্রিপশন পেয়েছিলি কত, 22,800, টোটাল পেয়েছিলি 22,800, ঠিক আছে? টোটাল যেমন 23-এর পেয়েছিস, 24-এ পেয়েছিস, 25-এ পেয়েছিস, টোটাল সাবস্ক্রাইব পেয়ে 22,800 টাকা। কিন্তু তুই কোন বছর অঙ্ক করছিলি, 24 সালে, তুই 24 সাল মানে 21,100 ধরেই অঙ্ক স্টার্ট করেছে। দেখ খাতা উল্টে দেখ, পাতা উল্টে দেখা, পাতা উল্টে দেখ, ইয়ে দেখ, উল্টে দেখ, পাতা উল্টে দেখ, এক্সাম্পল 3 আগের দিন করেছিলাম দেখ। বল বুঝেছিস আগের দিন কি করেছিলাম, ভালো করে দেখ, মনের মধ্যে কোশ্চেনটাকে ফেরা করতে হবে, তাহলে তুই এই অঙ্কটা বুঝতে পারবি, আর কিছু নেই, এই অঙ্কটা বুঝতে পারবি। এই এক্সাম্পল 3 আগের দিন কি করেছিলাম, ওরা তোকে বলে 2024 সালে সাবস্ক্রিপশনটা বের করে দাও,
বলছে 2024 সালে তুমি টোটাল সাবস্ক্রিপশন টাকা পেয়ে 22,800 টাকা। তা টোটাল যে 2024 সালে 22,800 টাকা পেয়েছি, তার মধ্যে 23-এর টাকা আছে, 24-এর টাকা আছে, আর 25-এর টাকা আছে। তুমি 24-এর টাকা ধরা করো। এখানে তাই বলেছে অঙ্কটা, দেখ এই অঙ্ক তাই করতে বলেছে। দেখ, 22 সালে টোটাল 58,000 টাকা পেয়েছিস। তার মধ্যে এই 22-এর মধ্যে 18 সালের টাকা আছে, 21 সালের টাকা আছে, 22-এর টাকা আছে, 23-এর টাকা আছে, 24-এর টাকা আছে। তাহলে 22-এর টাকা ধরে করবো। 22 সালে যে টোটাল টাকা পেয়েছিস, তার মধ্যে 22 সালের টাকাটা কত? বুঝতে পারলি? ধর এই বছর আমি 25 সাল, এই বছর আমি টোটাল টিউশন ফিস পেয়েছি, বলে এত টাকা পেয়েছি। আমি ধর 20 সালের টাকা পেয়েছি, 21 সালের টাকা পেয়েছি, 22-এর পেয়েছি, 23, 24, 25-এর টাকা পেয়েছি, আবার 26-27-এর টাকা পেয়েছি। তাহলে এই বছরের কত টাকা পেয়েছি সেটা বলতে হবে। তো এই বছরে কত টাকা পেয়েছি বল, বলতে পারবি? এবার 47,000 টাকা পেয়েছি, বুঝতে পারলি? এই বছরে 47,000 টাকা। তাহলে লেখ, প্রথমে লেখ, লেখ সাবস্ক্রিপশন রিসিপ্ট ডিউরিং 2022। কত টাকা লিখবো? 47,000। 47,000। তাহলে দেখ, এবার বাকি দেখ, এবার দেখি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো পড়লে তুই ক্লিয়ার হয়ে যাবে। তো এই বছর আমরা কি শিখেছিলাম? 22 সালের অঙ্ক করছি, তো শুধু 22 সাল নেবো। 22 সালের অঙ্ক করছি মানে 22 সালের টাকাটাই নেবো, 21-এর টাকাও নেবো না। এবার ওইদিকে 23, 24 কিছু নেবো না। আবার ওইদিকে 19, 20, 21 কিছু নেবো না। তাহলে দেখ, এখানে কি বলেছে, এই সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 31/12/22। তো 31/12/22 এই বছর, এই বছর সংক্রান্ত কি এই বছর সংক্রান্ত নয়? 31/12/22, 31/12/22 এটা কি এই বছর রিলেটেড আইটেম কি, নাকি এই বছর রিলেটেড আইটেম নয়? এটা বল। এখন তুই কোন বছরের অঙ্ক করছিস? 22-এ। তাহলে 31/12/22 এটা কোন বছর রিলেটেড আইটেম? এই বছর। এটা দেখে ঘাবড়ে যাওয়ার কি আছে? তুই তো 22-এর অঙ্ক করছিস, এটা তো 22 সালে দিয়েছে। এখানে কি কোথাও লিখেছে? এটা 31/12/22 মানে এই বছরটাকে বলেছে। যদি বলতো সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অন 1/1/22, তার মানে আগের বছর। ঠিক আছে তো? তাহলে বছরের শুরু দিলেও না আগের বছর হয়ে যাচ্ছে, মানে বছরের শেষ দিচ্ছে, তাহলে এই বছর বলেছে। ঠিক আছে? তাহলে এই বছরের বাকি আছে কত? 10,000। এটা নেবো, 10,000 টাকা নেবো, যোগ কর। যোগ দিয়ে লেখা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। কত টাকা বললাম? 10,000 টাকা। ব্যাকেটে লেখ 31/12/22। আর কি এখানে বলেছিল দেখ, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 31/12/21, মানে আগের বছরের বাকি ছিল, আগের বছরের বাকি। তাহলে আগের বছরের বাকি কি করতাম? নিতাম কি নিতাম না? এবছর বাকি নেবো, আগের বছর বাকি নেবো না। দেখ একটু শুনবি মন দিয়ে। আহ, প্রত্যেকে দেখছিস তো? দেখ, আগের এই যে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 2021 মানে কি? এটা আগের বছরের বাকি, আগের বছরের বাকি তো। এবার দেখ এখানে 21 সালের বাকি কত আছে, 21 সালে কত বাকি ছিল, 20 সালে কত বাকি ছিল, 18 সালে কত বাকি ছিল। খুব মন দিয়ে শুনবি কিন্তু, খুব ভালো। আমি এই অঙ্কটা খুঁজছিলাম। ঠিক আছে? আমার বিকমে করাতে হবে এই অঙ্কটা, আমার খুব ভালো অঙ্ক লাগলো দেখে। ঠিক আছে তো? 21 সালে কত বাকি ছিল দেখ, আমার কথাটা বুঝতে পারলি তো? 31/12/22 মানে এবছরের বাকি, আর 31/12/21 মানে আগের বছরের বাকি। ঠিক আছে? আগের বছর কত বাকি ছিল? 21 সাল, 21 সালে 4,000 টাকা বাকি ছিল। 21 সালে সাবস্ক্রিপশন 4,000 টাকা বাকি ছিল। এইবার উপরে দেখ বলেছিল 21 সালে কত টাকা পেয়েছিলি? 1,500 টাকা পেয়েছিলি বলেছিল। খুঁজে পাচ্ছিস না নাকি? 21 সালে 4,000 টাকা বাকি ছিল,
21 সালের মানে ধর আমি পড়াচ্ছি, ধর এটা 22 সাল তো, ধর আগের বছরে কোনো স্টুডেন্টের কাছে 4,000 টাকা মাইনে বাকি ছিল। ওই স্টুডেন্টটা ওই 4,000 টাকা বাকি ছিল, যাদের ধর রামের কাছে আগের বছর 4,000 টাকা পেত, ওইভাবে টাকা দিতে পারেনি, বাকি ছিল 4,000 টাকা। রাম এবছর আবার টাকা দিয়ে দিয়েছে, বুঝতে পারলি তো? 4,000 টাকা দেয়নি কিন্তু, ও 4,000 টাকা দেয়নি। ও কত দিয়ে জানিস? এই দেখ, কোথায় গেল? 1,500 টাকা দিয়েছে, দেখতে পারলি? মার্কিং করলাম। মানে রামের কাছে আমি আগের বছর রামের কাছে 4,000 টাকা পেতাম, ও ওই বছর টাকা দিতে পারেনি। আমি রামের কাছে টাকা চেয়েছি, এবছর টাকাটা দাও, তোকে 4,000 টাকা পেতাম, ওই 4,000 টাকার মধ্যে 1,500 টাকা দিয়েছে। তাহলে রামের কাছে এখন কত টাকা পাই? ধর তোর কাছে আমি আগের বছর 4,000 টাকা পেতাম, তুই এই বছর আমাকে 4,000 টাকার মধ্যে 1,500 টাকা দিলি, তাহলে তোর কাছে আর কত টাকা পাই? 2,500 টাকা পাই। বুঝেছিস সেটা কি বলতেছি নাকি? ভালো করে গল্পটা বোঝ। গল্পটা বুঝতে পেরেছিস তো? আগের বছর তোর কাছে আমি টাকা পেতাম 4,000 টাকা, তাহলে আগের বছর 4,000 টাকা বাকি ছিল, তার মধ্যে এবছর কিছু দিয়ে দিয়েছিস। তাহলে পুরো দিয়েছিস কি? না স্যার পুরো দিইনি, কিছু টাকা বাকি রেখেছি। কত টাকা বাকি রেখেছি? 4 থেকে 1.5 বাদ দিয়ে 2,500 টাকা। তার মানে এখন আমি তোকে 2,500 টাকা পাই। তো এটা তোকে বলতে চেয়েছি। তাহলে এই 2,500 টাকা বাকি আছে কোন বছরের বাকি? এটা কি এবছরের বাকি নাকি আগের বছরের বাকি? আগের বছর 2,500 টাকা বাকি আছে, তাহলে এটা মাইনাস করতে হবে, বুঝতে পারলি? এটা অঙ্কটা খুব বারবার ভালো অঙ্ক, তুই আজকে করার পরও বাড়িতে গিয়ে দেখবি, যদি বুঝতে অসুবিধা হয় পরের দিন আবার বোঝাবো, আবার বোঝাবো, কারণ একবার করার পর তোর মাথার মধ্যে কিছুটা ঢুকবে, তখন তোর মনের মধ্যে কোশ্চেন গুলো আসবে, ঠিক আছে? আমি পরের দিন বোঝাবো, আবার বোঝাবো। তাহলে 2,500 টাকা মাইনাস হবে, ঠিক আছে? কত মাইনাস হবে? 2,500 টাকা। লেখ, লেস দিয়ে লেখ, লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে আন্ডারলাইন করলাম 2021 সালের। 4,000 টাকার মধ্যে তুই কত টাকা পেয়ে গেছিলি বলতো? তুই 2,500 টাকা পেয়েছিলি না রে? হ্যাঁ, না 1,500 টাকা পেয়েছি, 1,500 টাকা, 4,000 টাকার মধ্যে 1,500 টাকা পেয়েছিলি, তাহলে 2,500 টাকা বাকি আছে এখন। 2,500 টাকা বাকি আছে, এটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবার দেখ 20 সালের বাকি কত ছিল? ধর 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 তোর কাছে ধর 20 সালে আমি 3,000 টাকা পেতাম, মানে এটা তো 22 সাল হচ্ছে, 20 সালে তোর কাছে 20 সালে তোর কাছে 3,000 টাকা পেতাম। ওই 20 সালে 3,000 টাকা তুই এবছর দিয়ে দিয়েছিস, কত দিয়েছিস এবছর? 20 সালের টাকা দিয়েছিস কিছু? না স্যার 20 সালের টাকা কিছু দিইনি। তাহলে 20 সালের টাকা পুরো বাকি আছে, 3,000 টাকা পুরো বাকি আছে। কি রে, কর না, বুঝতে পারলি? 3,000 টাকা, ধর ওর কাছে আমি, এটা তো 22 সাল আছে, ওর কাছে আমি 20 সালে 2020 সালে 3,000 টাকা বাকি, 3,000 টাকা পেতাম 20 সালে। তাহলে ওই টাকাটাও এখনো দেয়নি, তাহলে ওই টাকাটা এখনো বাকি আছে, ওই টাকাটা এখনো বাকি আছে। তাহলে 20 সালের টাকা কত বাকি আছে? 3,000 টাকা আউটস্ট্যান্ডিং, 2020 সাল, 3,000 টাকা বাকি আছে। আর কি বলেছে? আর কত? 18 সাল। তোর কাছে ধর আমি 18 সালে টাকা পেতাম কত? তোর কাছে 18 সালে 4,000 টাকা বাকি ছিল। তোর কাছে 18 সালে 4,000 টাকা বাকি ছিল। এবার কি এই বছর কি 18 সালের টাকা দিয়েছিস? দেখ, কোশ্চেন কর। তুই কি এবছর 18 সালের কোনো টাকা দিয়েছিস? না, হ্যাঁ দিয়েছি, দেখ, এই দেখ, এই যে 2,500 টাকা দিয়েছিস। 2,500 টাকা দিয়ে দিই 18 সালে। তা এই বছর 22 সালে যে আমি টোটাল 58,000 টাকা পেয়েছি, তার মধ্যে 18 সালে কত টাকা পেয়েছি? 18 সালে 2,500 টাকা পেয়েছি। তার মানে তুই ভাব তোর কাছে 4,000 টাকা 18 সালের বাকি ছিল, তার মধ্যে তুই 2,500 টাকা দিয়ে দিয়েছিস। তাহলে কত টাকা পাবো? 1,500 টাকা। তাহলে 18 সালে 1,500 টাকা। তাহলে এত অব্দি তুই যোগ বিয়োগ করে ফেল। আর একটা এদের বাকি আছে, শেষ। মোটামুটি একটু আইডিয়া করতে পারলি অঙ্কটা, এটা একটু বুঝতে হবে। আর এটা এইভাবে লিখে দিয়েছে বলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। ওইভাবে যদি সুন্দর করে ওপর নিচ করে লিখতে তাহলে আরো বেশি ইজি লাগবে। বল, এত অব্দি বুঝতে পেরেছিস অঙ্কটা? আমি জানি একটু বুঝতে অসুবিধা হয়েছে, বাড়িতে দেখবি। তারপর এটা যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 47 আর 57, 57 থেকে 4 বাদ দিলে 53, 53 থেকে 3 বাদ দিলে 50, এখন মানে 50,000 টাকা হলো। আর একটা আইটেম আছে। তাহলে এইগুলো হয়ে গেল, এবার এই সাইড গুলো করবো, এই সাইড ডিসিপ্লিন অ্যাডভান্স।
দেখ কি বলছে, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 31/12/21, 31/12/21 অ্যাডভান্স। তার মানে তুই 21 সালে যে অ্যাডভান্স টাকাটা পাবে, কোন সালের টাকাটা হবে? 22 সালের টাকা হবে। কি রে, এটা 25 সাল। তা এই বছর যদি আমাকে কেউ অ্যাডভান্স দেয়, কোন বছর টাকা অ্যাডভান্স দেবে? 26-এর টাকাটা। তাহলে 31/12/21 অ্যাডভান্স বলে, তাহলে কোন বছর টাকা অ্যাডভান্স হচ্ছে? 22 সালের টাকা। তাহলে 22 সালে কত ছিল? 1,500 টাকা। 22 সালে 1,500 টাকা এবছর পেয়ে মানে 21-এ পেয়েছিস। তাহলে বল এটা কি করতে হবে? 22 সালের টাকা মানে এবছর যে টাকাটা পাওয়ার কথা, সেটা তুই আগের বছর পেয়ে গেছিস। তাহলে এটা কি করতে হবে? তো এই বছরের টাকা হলে, এই বছরের টাকা হলে নেবো, এই বছরের টাকা না হলে নেবো না। ঠিক আছে? তাহলে 1,500 টাকা কি করবো? তাহলে আমি আবার বলছি, 22 সালের টাকা হলে নেবো, আর 22 সাল না হলে নেবো না। তার মানে বলছে 22 সালের টাকাটাই তুই 21 সালে পেয়ে গেছিস। তাহলে 22 সালের টাকা, তাহলে কোন বছরের টাকা পাচ্ছিস? এই বছরের টাকা। তাহলে নেবো কি নেবো না? নেবো। তাহলে 1,500 টাকাটা যোগ কর। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স in 2021 for 2020 কত হলো? 51,500। আর কি ছিল? দুটো পয়েন্ট এখানে দেখ। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, ঠিক আছে? সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, ঠিক আছে? রিসিভড ইন অ্যাডভান্স ফর 2021 সালে। 2021 সালে তুই 23 সালের টাকা পেয়েছিস। 2021 সালে মানে আগের বছরই তুই 23 সালের টাকা পেয়ে গেছিস। আর আগের বছরই তুই 24 সালের টাকা পেয়ে গেছিস। এগুলো নেবো না। এইগুলো নেবো না। এইগুলো কিছু নেবো না। 23 আর 24 সালের আইটেমটা নেবো না। তাহলে ব্যাস, অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। অঙ্কটা তো এখানেই শেষ হয়ে গেল। অঙ্কটা এখানেই শেষ। এই অঙ্কটা জাস্ট দেখে নিবি একবার। এবার দেখে নিবি। এবার দেখ ছোট অঙ্ক। তাহলে 19-এর অঙ্কটা করালাম। এবার 20 নম্বর অঙ্কটা দেখ। 20 নম্বর অঙ্কের অ্যান্সার এখানেই করে দিয়েছে। বাট ছোট ছোট অঙ্ক। আর পরীক্ষায় এই যে এরকম অঙ্ক যদি দেয়, 20 নম্বর মতন অঙ্কগুলো যদি দেয়, তবে 2 নম্বর আসবে। ঠিক আছে? 2 নম্বর দেবে। ঠিক আছে? 2 নম্বর ছোট অঙ্ক দেয় কিন্তু পরীক্ষা। আগে অনেক স্কুলে দিয়েছিল 2 নম্বর অঙ্ক। দেখ অঙ্কটা দেখ। খুব কঠিন লাগবে না, একদম কঠিন লাগবে না অঙ্কটা। বলছে ক্যালকুলেট সাবস্ক্রিপশন, কত বের করে দাও। বলছে সাবস্ক্রিপশন রিসিভ, তুই এবছর চাঁদা পেয়েছিস কত? তুই নিজের মতন ভাববি, হ্যাঁ? একদম ইজি ভাবে। তার ক্লাব থেকে, মানে তোর একটা ক্লাব আছে, তোদের একটা ক্লাব আছে, চাঁদা পেয়েছিস, সাবস্ক্রিপশন চাঁদা। ঠিক আছে? চাঁদা ক্লাব এবছর পেয়েছে 45,000 টাকা।
45,000 টাকা পেয়েছে। আচ্ছা, ক্লাব যে এবছর চাঁদা করে সেটা তো এই বছরের টাকা থাকতে পারে, আগের বছরের টাকা থাকতে পারে, আবার পরের বছরের টাকাও থাকতে পারে, কিন্তু আমরা কোন বছরের টাকা নেবো? শুধু এই বছরের টাকাটা নেবো। তো ধর ক্লাব এই বছর পেয়েছে 45, বলছে এই 45 এর মধ্যে ও বলছে এবছর 3,500 টাকা বাকি আছে। ভালো করে পড়, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য ইয়ার এন্ড, মানে এই বছর 3,500 টাকা বাকি আছে। তাহলে এই বছর বাকি আছে মানে কি, এই বছরের টাকা বাকি আছে। তাহলে এই বছরের টাকা বাকি আছে, নেবো কি নেবো না? বল, এই বছরের টাকা বাকি আছে, নেবো কি নেবো না? নেবো। তুই মাথা নাড়ানি চাল। কেন নেব? এই বছরের টাকা তো বাকি আছে। আমি 2025 সাল, এই বছর আমি স্টুডেন্ট পড়িয়ে টাকা পেয়েছি, ঠিক আছে? সবার টাকা পাইনি, কিছু টাকা বাকি আছে। বলছি এই বছরের টাকা যদি বাকি থাকে তাহলেই তুই নিবি, এই বছরের আইটেম হলেই নিবি, এই বছর না হলে নিবি না। এই যে এখানে সাবস্ক্রিপশনে 3,500 টাকা বাকি আছে, পড়ে পড়ে বুঝতে হবে এটা কোন বছরের বাকি, এটা এই বছরের বাকি নাকি আগের বছরের বাকি। বলছে সাবস্ক্রিপশন বাকি আছে অ্যাট দ্য ইয়ার এন্ড, এই বছরের শেষে বাকি আছে। তা এই বছরের শেষে যখন বাকি বলছি সেটা এই বছরের বাকি। যদি বলতো সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং, তার মানে আগের বছরের বাকি। অ্যাট দ্য ইয়ার এন্ড মানে এই বছরের বাকি। তো এই বছরের বাকি হলে নেব, এটা যোগ করব। আর কি সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার অ্যাডভান্স, ঠিক আছে? তো মানে অ্যাডভান্স পেয়েছিস, সাবস্ক্রিপশন অ্যাডভান্স পেয়েছিস, তাহলে অ্যাডভান্সটা কি হবে দেখতে হবে কোন বছরের অ্যাডভান্স, এই বছরের অ্যাডভান্স। আচ্ছা, এই বছরের অ্যাডভান্স মানে কি, সেটা আগের বছর পেয়ে গেছিস, ঠিক আছে? তো বলছি দাঁড়া, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স লাস্ট ইয়ার, এখানে না একটু বোঝ ব্যাপারটা কি বলতে চাইছে। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ার মানে পরবর্তী বছর। এই বছর তো কত সাল তো বলেনি, ধর মনে করছি ওকে 22 সাল, 22 সালে তুই অ্যাডভান্স পেয়েছিস লাস্ট ইয়ারের টাকাটা, লাস্ট ইয়ার মানে পরের বছর 23 সালের টাকা অ্যাডভান্স পেয়েছিস, 23 সালের টাকাটা এবছর অ্যাডভান্স পেয়েছিস। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স লাস্ট ইয়ার, তো লাস্ট ইয়ারের টাকাটা অ্যাডভান্স পেয়ে গেছিস, মানে পরের বছরের টাকাটা অ্যাডভান্স পেয়ে গেছিস 2,500 টাকা। তাহলে এটা নেব না। ডেট বললে খুব সুবিধা হচ্ছে, লাস্ট ইয়ার বলতে অসুবিধা হচ্ছে, তো পরবর্তী অঙ্ক থেকে ডেট বলে দেবে। তাহলে এখানটা কি হচ্ছে, এই 2,500 টাকাটা নেবো না, ঠিক আছে? 2,500 নেবো না, মানে এই বছরের আইটেম হলে নেবো, আর এই বছর না হলে নেবো না। তো এখানে পড়ে বুঝতে হবে এটা কি, এই যে অ্যাডভান্সটা পেয়েছি সেটা কি এবছরের পেয়েছি, এবছরের অ্যাডভান্স পেয়েছি নাকি পরের বছরের অ্যাডভান্স পেয়েছি, সেটা দেখতে হবে। এই বছরের অ্যাডভান্স পেয়েছি নাকি পরের বছরের অ্যাডভান্স। এখানে বলছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, সাবস্ক্রিপশন টাকাটা তুই অ্যাডভান্স পেয়েছিস লাস্ট ইয়ার, ঠিক আছে? তাই দেখ এখানে অ্যান্সারটা করে দিয়েছে 45,000 প্লাস 3,500 মাইনাস 2,500 কত হচ্ছে 46,000, অ্যান্সার করে দিয়েছে। এর মধ্যে তোকে করে দিতে হবে, ঠিক আছে? এখানে আমি অ্যান্সারটা করে দিচ্ছি না খাতায়, তুই নিজে দেখে নে, ঠিক আছে? এখানে অ্যান্সারটা আমি অ্যান্সার সমেত কোশ্চেন দিয়েছি। পরের অঙ্কটা দেখ, দেখ চেষ্টা করবি, এখানে অ্যান্সার করে দিয়েছি, অ্যান্সারের দিকে অত তাকাতে হবে না। সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার, এবছর তুই এখানে লিখে লিখে দেখ, এবছর তুই 38,000 টাকা পেয়েছিস, ঠিক আছে? এই যে 38,000 টাকা এটার মধ্যে এই বছরের টাকাও থাকতে পারে, আগের বছর টাকাও থাকতে পারে, আবার পরের বছর টাকাও থাকতে পারে। এই বছরের টাকা হলে নেব, আগের বছর টাকাও নেব না, পরের বছর টাকাও নেব না। দেখ কি বলে, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য, দেখো সুন্দর হয়ে দিয়েছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে সাবস্ক্রিপশন বাকি আছে, মানে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে বাকি আছে। বছরের শুরুতে বাকি মানে আগের বছরের টাকা, আগের বছরের টাকা, স্যার এটা নেব না, 4,500 টাকা নেব না। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য ইয়ার এন্ড, মানে তোর 5,000 টাকা বাকি আছে কি, যখনই বলবে অ্যাট দ্য ইয়ার এন্ড মানে এ বছরের টাকা বাকি আছে, এই বছরের টাকা বাকি কত 5,000 টাকা, তাহলে এটা নেব, ব্যাস শেষ হয়ে গেল। এরকমই অঙ্ক কিন্তু পরীক্ষায় 2 নাম্বার দেবে, কিন্তু শিওর এই চ্যাপ্টার থেকে বলছে তোমার পরীক্ষায় 2ও আসতে পারে 3ও আসতে পারে, বাট এইটুকু অঙ্ক দিলে 2 নাম্বার।
এইটুকু আসলে 2 নাম্বার ফার্স্ট গ্রুপেই চলে আসবে কোশ্চেনটা। তাহলে কত 38,000 39,000 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? এরকম ছোট ছোট অঙ্ক, বড় বড় অঙ্ক না, এরকম ছোট ছোট অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে। চলে আয় 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কটার দিকে তাকাবি। ইয়ে দেবপানা বল, মানে আমার কাছে ব্যাপারটা কি বলতো, বোঝাটা খুব জরুরি। তুই কি বুঝতে পারছিস? দেখ, বলছে সাবস্ক্রিপশন রিসিপ্ট 28,000 টাকা। এবছর তুই 28,000 টাকা সাবস্ক্রিপশন পেয়েছিস। এই 28,000 টাকার মধ্যে এবছরের টাকা থাকতে পারে, আগের বছরের টাকা থাকতে পারে, আবার পরের বছরের টাকা থাকতে পারে। দেখ, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য ইয়ার এন্ড 2,700। তুই আগে এটা এইটুক লাইনের মানে বোঝ, এটা কি এবছরের টাকা 2,700, নাকি আগের বছরের টাকা, নাকি পরের বছরের টাকা? এই 2,700 টা এবছরের টাকা, তাহলে নিয়ে নে। 2,700 নেবো। বুঝতে পারছি ব্যাপারটা কিভাবে করছি? আর কি বলছে, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার। অ্যাডভান্স পেয়েছিস নেক্সট ইয়ার, মানে নেক্সট ইয়ার মানে পরের বছরের টাকাটা অ্যাডভান্স পেয়েছিস। মানে ভাব না, এটা 25 সাল পড়াচ্ছে, 26 সালের টাকা কেউ আমাকে অ্যাডভান্স দিয়েছে, তাহলে 26 সালের টাকা, 26 সালের টিউশন ফিস যদি পেয়ে যায়, এটা কি এবছরের টাকা? 26 এর টাকা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? তাহলে এটা কি করবো, মাইনাস করবো। ব্যাস হয়ে গেল 1,200 টাকা। বুঝতে পারছিস অঙ্কগুলো? বুঝতে পারছিস তো? কিন্তু এগুলো তোকে জাস্ট একবার চোখ বোলাতে হবে, এগুলো দেখতে হবে বারবার করে, এবং দেখতে গিয়ে বাড়িতে যদি তোর বুঝতে অসুবিধা তুই বলবি পরের দিন, এটা মার্কিং করে রাখবি যে আমার এই জায়গাটা বুঝতে হবে, বুঝিয়ে দেবো। 30,700 থেকে 200 বাদ দিলে কত? 30,500 থেকে 100 বাদ দিলে 29,500। দেখি সব করে দিলাম কিন্তু আমি 20, 21, 22 সব করে দিলাম। 23 নম্বর অঙ্কটা দেখ, কি বলছে দেখ, সাবস্ক্রিপশন ইনকাম ফর দ্য ইয়ার। কত টাকা পেয়েছিস সাবস্ক্রিপশন থেকে? আমি এখানে দেখি 36,000 টাকা। এবছর 36,000 টাকা তুই সাবস্ক্রিপশন পেয়েছিস। বলছে বাকি আছে, কোন বছরের বাকি? এ বছরের বাকি নাকি আগের বছরের বাকি? যখনই বলবে না, ইলেকশন, যখনই বলবে সাবস্ক্রিপশন বাকি আছে অ্যাট দ্য ইয়ার এন্ড, তাহলে এই বছর আছে। আর যদি বলে অ্যাট দ্য ইয়ার বিগিনিং, তাহলে আগের বছরের বাকি। তাহলে এখানে বিগিনিং বলেছে মানে আগের বছরের বাকি, তো আগের বছরের বাকি নেবো কি নেবো না? নেবো না। তাহলে 3,200 হয়ে গেল মাইনাস। এবছরের বাকি কত আছে বল? 3,800। নেবো কি নেবো না? শেষ হয়ে গেল। তাহলে অ্যান্সার হলো 36,600 টাকা। বুঝতে পারলি অঙ্ক? বুঝতে পারছিস তো? এরকম অঙ্ক আমি লাস্ট ইয়ারে দেখেছিলাম, অনেক স্কুলে দেখেছিলাম, ক্রাইসিসে 2 নাম্বার দিয়ে দিয়েছিল। ঠিক আছে? কুমার সূত্রে 2 নাম্বার দিয়ে দিয়েছিল। এরকম অনেক স্কুলে 2 নাম্বারের কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে? আর 3 নম্বর যদি এরকম অঙ্ক 3 নম্বর দিতে পারে, একটু 1 লাইন 2 লাইন বাড়িয়ে দেবে। দেখ, এবার চলে 28 নম্বর অঙ্ক দেখ। কোশ্চেনটা পড়, 28 নম্বর অঙ্কটা একদম ইজি অঙ্ক দিয়েছে। বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ঠিক আছে? ইন স্টেটমেন্ট ফরম্যাট। ইন স্টেটমেন্ট ফরম্যাট। দেখ, এই অঙ্কটা খাতায় করে দিই। 28 নম্বর অঙ্কটা কিভাবে করতে হবে খাতায় করে দিই। দেখ, কর আমার সঙ্গে কর 28 নম্বর অঙ্কটা। ঠিক আছে? স্টেটমেন্ট ফরম্যাটে। স্টেটমেন্ট ফরম্যাটে কিভাবে করতে হয়? স্টেটমেন্ট কাকে বলে জানিস? এই যে এটাকে বলে স্টেটমেন্ট। এই যে দাগ কাটাকে এটাকে স্টেটমেন্ট। স্টেটমেন্ট ফরম্যাট। ঠিক আছে তো? তাহলে কি হয় স্টেটমেন্ট ফরম্যাটে করতে হয় কি বলতো? প্রথমে হেডিং দিবি ইনকাম। প্রথমে হেডিং দিবি কি? ইনকাম। ইনকাম। ঠিক আছে? এই লাইন পড়ে দেখ ইনকাম কি আছে। লাইন পড়ে দেখ ইনকাম কি আছে পড়। অ্যান্সারের দিকে তাকাবি না, কোশ্চেনের দিকে তাকা। এই যে এখানে দেখ, এইদিকে 3টে আইটেম, এইদিকে 2টো আইটেম। এই আইটেম করে বল কোনগুলো ইনকাম। সাবস্ক্রিপশন রিসিভ 25,000 টাকা। এটা কি তোর আয় নাকি ব্যয়? কি মনে হচ্ছে? আয়। তাহলে লেখ সাবস্ক্রিপশন রিসিভ 25,000 টাকা। কি রে মিতা, বুঝতে পারছি? ভালো করে দেখবি কিন্তু, সোজা অঙ্ক খুব। সাবস্ক্রিপশন রিসিভ কত বললাম? 25,000 টাকা লিখলাম। কোনো নিশ্চয়ই ডাউট নেই? ডাউট থাকলে বলিস, আমি বুঝতে পারি। হলো তো? করে ফেলেছিস? তারপর বল, এই তুই বল, এ বাচ্চা বল। ডোনেশন। ডোনেশন পেয়েছি 15,000 টাকা বল। তো ডোনেশন 15,000 টাকা পেয়েছি। ডোনেশন বুঝতে পারছিস? ডোনেশন পেয়েছি 15,000 টাকা। ডোনেশনটা আমার কি? আয় নাকি ব্যয়? এটা আয়। ডোনেশন আয়। ঠিক আছে তো? তো ডোনেশন 15,000 টাকা। দেখ, ডোনেশন অনেক অঙ্কে ডোনেশন আসে, অনেক অঙ্কে ডোনেশন আসে না। সেটা আমাকে শুনছিস তো? লিখতে, লিখতে শোন কিন্তু। অনেক অঙ্ক দেখ, ওরা বলল ডোনেশন ইনকাম। সত্যি ডোনেশন ইনকাম। আজকে তো আমার পাড়ায় পুজো হচ্ছে। ডোনেশন পাচ্ছে। ডোনেশন পাচ্ছে মানে আল্টিমেটলি টাকাই তো আসলো। বুঝিস কি বললাম?
ধর একটা পাড়ার পুজো হচ্ছে, বলে দাও ডোনেশন দিও, ডোনেশন আসছে এই যে এই পাড়ার এই মণ্ডপে ধর এত লোককে খাওয়ানো হবে, তার জন্য আমি আমি 20,000 30,000 টাকা ডোনেশন দেবো। ওই টাকাটা খরচা করা হয় ডোনেশন, এটা তো ইনকামের পার্ট। কিন্তু কোনো কোনো অঙ্কে ডোনেশনকে ইনকাম বলা হবে, মানে ডোনেশন নেওয়া হবে ইনকামের মধ্যে, কোনো কোনো অঙ্কে নেওয়া হবে না। ধর একজন লোক এসে ডোনেশন দিল, যাও তোমার পাড়ায় পুজো হচ্ছে, লোক খাওয়াতে হবে, আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? আবার কেউ ডোনেশন দিল ধর 500 টাকা। ব্যাপারটা বলতে তোকে লিখে দেবে কোন ডোনেশন, মানে ওরা লিখে দেবে, ওরা একটা কথা লিখে দেবে, এখানে যেমন শুধু ডোনেশন দিয়েছে, কিন্তু কোনো কোনো অঙ্কে বলে দেবে কি ডোনেশন ক্যাপিটালাইজড বলে দেবে, ঠিক আছে? এই যে ডোনেশন, তুমি যে ডোনেশন পেয়েছো না 15,000 টাকা, পুরো টাকাটাই ক্যাপিটালাইজড। তো যদি এরকম লেখা থাকে সেটা লিখে দিই, বলে দেবো। যেমন একটা উদাহরণ বলছি, ধর আমার পাড়ার যে মণ্ডপ আছে না, ধর একটা মণ্ডপ আছে, ওই মণ্ডপের উপর আর একটা মণ্ডপ করতে হবে, মানে বুঝিস কি বললাম, দোতলা একটা মণ্ডপ আছে, ওটাকে দোতলা, মণ্ডপের দোতলা করবে। তার জন্য একজন লোক ডোনেট করেছে, ওটা যেমন 30 লাখ টাকা ডোনেট করলাম। কেন ডোনেট করলো ওটা? যেন মণ্ডপটা করার জন্য, ওই ডোনেশনটা আসবে না। বুঝতে পারলি তো? বলবো সব লেখা থাকবে, এরকম লেখা আসবে, ঠিক আছে? ওটাকে বলে ক্যাপিটালাইজড, ঠিক আছে? ক্যাপিটালাইজড, যদি ক্যাপিটালাইজড থাকে ডোনেশন, সেটা আসবে না। ক্যাপিটালাইজড ডোনেশন থাকলে আসবে না, সে বলে দেবো সব। এই ধর আজকে আমার পাড়ার ক্লাব যে ডোনেশন পাচ্ছে, সেই ডোনেশনের টাকাটা রেভিনিউ হতে পারে, আবার ক্যাপিটাল হতে পারে, রেভিনিউ আইটেম আসে। এখানে রেভিনিউ নেচারের আইটেম আসবে, ক্যাপিটাল নেচারের আইটেম আসবে না, ঠিক আছে তো? ক্যাপিটাল নেচার বুঝতে পারছিস তো? বুঝবি আস্তে আস্তে, যদি অসুবিধা হয় জাস্ট এই অঙ্কটা। ডোনেশন মানে টাকা আসছে, রিসিটস হচ্ছে ডোনেশনে, আমার টাকাটা রিসিটস হচ্ছে, সেই রিসিটসটা রেভিনিউ হতে পারে, আবার ক্যাপিটালও হতে পারে, ঠিক আছে? আমি ধরে নিলাম এই ডোনেশনটা কিছু বলেনি, তাই এটা রেভিনিউ, ঠিক আছে? রেভিনিউ লেখ, ডোনেশন লেখ। কত টাকা ছিল তার ডোনেশনটা? 15,000 টাকা। তুই যখন অঙ্ক করবি না, শুধু তোকে বলছি, তার ডোনেশন 15,000 টাকা বলে অনেক অঙ্ক লিখে দেবে, কি লিখবে জানিস তো? বলবে ধরে নেওয়া হচ্ছে 60% ডোনেশন ক্যাপিটালাইজড, তাহলে 60% নিবি, তখন 40% নিবি। বুঝতে পারলি তো? লিখে দেবে যত টাকা ডোনেশন আছে, পুরো টাকাটাই ক্যাপিটালাইজ, তাহলে নেবই না ডোনেশন। বলছে যত টাকা ডোনেশন পুরো টাকাটাই রেভিনিউ, তাহলে পুরো টাকাই নিয়ে নেবো। তাহলে দেখতে হবে রেভিনিউটাই নিতে হয়, রেভিনিউটাই নিতে হয়, ক্যাপিটালাইজটা নিতে নেই। এখানে কিছু বলেনি। এখন বলে স্যার কিছু বলেনি, আমি 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 মনে করছি ডোনেশন নেবো না, তাহলে তোকে নিচে নোট দিতে হবে, ধরে নিচ্ছি এখানে ডোনেশনটা ক্যাপিটালাইজড, নোট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারেস্ট রিসিভ বল, এটা এটা কি ইনকাম নাকি খরচ? ইন্টারেস্ট রিসিভ ইনকাম, তাহলে লেখ ইন্টারেস্ট রিসিভ, লেখ ইনকাম, লেখ 2,000 টাকা। কত হচ্ছে? 42,000 টাকা ইনকাম হলে এতে খরচা বাদ দে, এক্সপেন্সেস কর, এক্সপেন্সেস গুলো বাদ দে, দেখ কি কি আছে এক্সপেন্সেস। দুটোই খরচা আছে দেখ, একটা রেন্ট পেড, একটা স্যালারি পেড, লিখে দে 12 আর 18। রেন্ট পেড কত হচ্ছে? -12,000। আর স্যালারি পেড কত হচ্ছে? -18,000। বেশ, অঙ্ক শেষ। কত হচ্ছে? 42 থেকে 30 বাদ দিলে 12,000 টাকা। তাহলে তুই কি বুঝতে পারলি? তোর আয় হলো, ভালো করে দেখ, তোদের ভাষায় বলছি, তুই ইনকাম করলি 42,000 টাকা, আর খরচা করলি কত? 12 আর 18 30,000 টাকা। তাহলে ইনকাম বেশি না খরচ বেশি? কে বল? ইনকাম বেশি না খরচ বেশি? 42,000 টাকা ইনকাম করলি, আর 30,000 টাকা খরচা করলি, তাহলে ইনকাম বেশি না খরচ বেশি? ইনকাম বেশি, খরচ বেশি তো। খরচ বেশি। ইনকাম করলি 42,000 টাকা, আর খরচ করলি 30,000 টাকা। ও, তাহলে কে বেশি? ইনকাম বেশি না খরচ বেশি? ইনকাম। ইনকাম বেশি, ঠিক আছে? ইনকাম বেশি, ইনকাম বেশি হলে তাকে কি বলে? সারপ্লাস। কি বলে? মনে রাখবি, ইনকাম বেশি হলে তাকে বলে সারপ্লাস। এই যে 12,000 টাকা হলো সারপ্লাস, ঠিক আছে? ইনকাম বেশি হলে তাকে বলে সারপ্লাস, মনে থাকবে। হয়ে গেল অঙ্কটা, বুঝতে পারলি অঙ্কটা? হয়ে গেল এটা। দেখ 12,000 টাকা সারপ্লাস বেরিয়ে গেল। এবার দেখ তারপরটা করবো।
একই রকম ভাবে করবো 29 নম্বর অঙ্ক, ঠিক আছে? 29 নম্বর অঙ্ক, 29 নম্বর অঙ্ক, দাগ কেটে ফেল। আমি বলবো কি বলতো, রুপিসের দুটো ঘর কর, বেটার লাগবে, আরো বেটার লাগবে বলতে। রুপিসের দুটো ঘর কর। ছোট্ট ছোট অঙ্ক, বেশি বড় না, ছোট অঙ্ক। স্কুলে এক্সামটা করাই কিনা দেখবি রে, তোকে স্কুল করাচ্ছি কিনা দেখবি। হয় না? আচ্ছা, দাগ কাটা কমপ্লিট। কোশ্চেনটার দিকে তাকা, বল। অঙ্ক করার আগে না বল, মিতাকে বলছি, মিতা বল, তারপর আমি তোকে জিজ্ঞেস করছি একজন বল। মানে আমাকে বল, কোশ্চেনটা দেখে নিই, দাগ কাটা হবে, দাগ কেটে নেই, কোশ্চেনটার দিকে তাকা। ইনকাম কি কি বল, এর মধ্যে পড়ে বল, ইনকাম কি কি আছে বল, বল বল, তাতেই বল, সময় নষ্ট করা করে দেবো। এটা একটা ইনকাম 30,000 টাকা, ঠিক। তারপর আর কি ইনকাম আছে বল। নিউজ পেপার, পুরোনো ঘরে পুরোনো নিউজ পেপারে বেঁচে দিয়েছিস, এটাও ইনকাম। আর কি আছে? খরচ। তারপর আর ব্যাস হয়ে গেল। বুঝে গেলি অঙ্কটা? তো সিম্পল ব্যাপার, কি ব্যাপার, কি হয়ে গেল, নিয়ে করতে পারবি, চকর। সাবস্ক্রিপশন রিসিপ্ট 30,000 টাকা, এখানে সাবস্ক্রিপশন রিসিপ্ট 30,000 টাকা। প্রথম ঘরে লিখলাম, ঠিক আছে? তারপর কি বলেছে, সেল অফ ওল্ড নিউজ পেপার 1,000 টাকা, সেল অফ ওল্ড নিউজ পেপার 1,000 টাকা। তাহলে 30-এর সাথে 1 যোগ করে কত হলো? 31,000 টাকা। দেখ এটা কেন করলাম, আমি প্রথম দুটো ঘর কেন করলাম, তাহলে আমি বোঝাতে পারলাম যে আমার ইনকাম হয়েছে 31,000 টাকা। একবারে আগেরটা না বোঝাতে পারছিলাম না। দেখ ইনকাম হলো 31,000 টাকা, 30 আর 1 যোগ করে বাইরে হয়ে গেল 31,000 টাকা। রেন্ট পেড, দেখ রেন্ট কত টাকা পেড ছিল বল, রেন্ট পেড 12,000 টাকা, স্যালারি পেড 18,000 টাকা। রেন্ট পেড 12,000 টাকা আর স্যালারি পেড 18,000 টাকা, নাকি? আমি একটু ভুল লিখে দিলাম, আর আগের অঙ্কের অ্যামাউন্টটা লিখে দিয়েছি, ঠিক আছে? আমি কেটে দিচ্ছি, প্রিন্টিং আর স্টেশনারি 3,500 টাকা, ভুল করে আগের অঙ্কের অ্যামাউন্টটা লিখে দিয়েছি। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 3,500 টাকা। তারপর কি বলেছে, ইলেকট্রিসিটি চার্জেস 2,500 টাকা, ইলেকট্রিসিটি চার্জেস 2,500 টাকা। তারপর কি বলেছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,800 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,800 টাকা। তিন দুই পাঁচ ছয়, ছয় সাত, 7,800 টাকা। খরচা হলো 7,800 টাকা, ঠিক আছে? তাহলে 31,000 থেকে 7,800 বাদ দিলে 31 থেকে 7 24, 24,800 বাদ দিলে 23,200 টাকা। এটা হচ্ছে সারপ্লাস হয়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল সারপ্লাস। আস্তে আস্তে আইটেম গুলো বাড়াচ্ছে, ঠিক আছে? আইটেম আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে? কত নম্বর করলাম? 29 নম্বর অঙ্ক করলাম, ঠিক আছে তো? এবার 29 এর পর করবো কত? 30 নম্বর, ঠিক আছে? 30 নম্বর অঙ্কটা করবো, দেখ। তো 30 নম্বর অঙ্কটা, দাগ কাট, সেম রকম ভাবে দাগটা কাট।
30 নম্বর করে, তাই তো? দেখ ইনকাম কি আছে এখানে, দুটোই আছে ইনকাম। দেখ সাবস্ক্রিপশন রিসিভড আর ডোনেশন, তাই তো? দুটো আর দেখতে পাচ্ছি না, এই দুটোই হচ্ছে ইনকাম। আচ্ছা, অঙ্ক করতে করতে না এই আইটেমগুলো না মাথার মধ্যে রাখিস, যে তুই পরীক্ষায় যখন অঙ্কগুলো করবি এরকম আইটেম থাকবে, আইটেমগুলোর নামগুলো মনে রাখবি, টার্মগুলো, ঠিক আছে, টার্মগুলো মনে রাখ। তাহলে ইনকামের দুটো পয়েন্ট আছে, একটা সাবস্ক্রিপশন রিসিভড আর একটা ডোনেশন। লেখ সাবস্ক্রিপশন রিসিভড কত বললাম, 28,000, তাই তো? আর ডোনেশন 12,000, কত হলো? 40,000 টাকা। খরচা, খরচা কি আছে? রেন্ট পেড 10,000 টাকা লেখ, রেন্ট পেড লেখ 10,000 টাকা। তারপর কি আছে? রিপেয়ার মেনটেন্স 4,000 টাকা আছে, রিপেয়ার অ্যান্ড মেনটেন্স 4,000 টাকা। আর কি খরচা আছে বল? ডেপ্রিসিয়েশন 2,000 টাকা। তো 10 4 14 আর 2 16,000 টাকা। তাহলে 40 থেকে 16 বাদ দিলে কত হয়? 24,000 টাকা হয়ে গেল সারপ্লাস। তো এগুলো সব স্টেটমেন্ট আকারে হতো, স্টেটমেন্ট আকারে, ঠিক আছে? এগুলো স্টেটমেন্ট আকারে। যদি তোকে অ্যাকাউন্ট ফর্মে বলে তখন অ্যাকাউন্ট খুলে করতে হবে। এখানে দেখ অঙ্কগুলো ভালো করে পড়, স্টেটমেন্ট ফর্মে। তোকে যদি বলে স্টেটমেন্ট ফর্মে করতে, তুই অ্যাকাউন্ট ফর্মে করিস, নাম্বার দেবে না। আবার যদি বলে অ্যাকাউন্ট ফর্মে করতে, তুই স্টেটমেন্ট করলে নাম্বার দেবে না, ঠিক আছে তো? তোর স্যার অ্যাকাউন্ট ফর্ম শেখাও, তো অসুবিধা নেই, সব শেখাও, অ্যাকাউন্ট ফর্মে বেশি করাই। যেহেতু স্টেটমেন্ট বলে, তাই স্টেটমেন্ট ফর্ম করে দিচ্ছে। 30,000 হয়ে গেল। দেখ 31,000, 31,000 আইটেমটা আরম্ভ করে 30। আচ্ছা, 31 থেকে অঙ্কগুলো বাড়িতে করে নিবি না? সেই তো লাগছে না, অঙ্কগুলো কঠিন লাগছে না? কি রে, কঠিন তো লাগছে না? 31 থেকে বাড়িতে করে নিবি, পারবি না করতে? দেখ যদি না পারিস তাহলে আমি করে দেবো। দেখ 31 জাস্ট পড়ে দিচ্ছি অঙ্কটা, আর এখানে দেখ অ্যান্সার করেও দিয়েছি। তো 31 সাবস্ক্রিপশন রিসিপ্ট তোর ইনকাম, আর ইন্টারেস্ট রিসিপ্ট ইনকাম, তাই তো? এই দুটো ইনকাম। আর খরচা কি কি এখানে বল? স্যালারি পেড খরচা, টেলিফোন এক্সপেন্সেস খরচা, আর পোস্টেজ অ্যান্ড কুরিয়ার খরচা। ঠিক আছে, বুঝতে পারিনি ভাই, সেটা পারবি, সোজা সোজা অঙ্ক, আটকাবে না। আর অ্যান্সার করেও দিয়েছি। নেক্সট কি বলে দেখ, কোয়েল বলে দেখি, ওখানে দেখবি না, অ্যান্সারটা দেখবি না, জাস্ট আমাকে বল। কারণ আমি চাইছি কি বলতো, স্টেটমেন্ট ফর্ম না করে এখন ডাইরেক্ট অ্যাকাউন্ট ফর্মে চলে যাবো, বুঝলি? এই জন্য দেখ, তুই দেখ, বল দেখি এখানে ইনকাম কি কি আছে 32 নম্বর অঙ্কে? সাবস্ক্রিপশন রিসিভ, হ্যাঁ, আর ওল্ড ফাইন, ফার্নিচার, এই দুটোই ইনকাম, ঠিক আছে? আচ্ছা, সেল অফ ওল্ড ফার্নিচার। আর খরচার মধ্যে এইগুলো রেন্ট পেড, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, আর ইন্স্যুরেন্স বিল। ব্যাস হয়ে গেল, করে ফেলতে পারবি। 33 নম্বর অঙ্ক দেখ। দেখ সাবস্ক্রিপশন রিসিপ্টটা তোর ইনকাম, ডোনেশন ইনকাম, ইন্টারেস্ট রিসিপ্ট ইনকাম, আর সেল অফ ওল্ড নিউজ পেপার ইনকাম। আর খরচা দেখ এইদিকে 4টে, রেন্ট পেড, স্যালারি পেড, প্রিন্টিং স্টেশনারি, আর ইলেকট্রিসিটি চার্জেস, ঠিক আছে? 33 অঙ্কটাও করে ফেলবে। 34 দেখ কি বলেছে এখানে। স্ক্রিনশট নিলে কেন, তো তা আছে তো। প্রবলেম, 34 কি বলেছে? এই অঙ্কের নাম্বারগুলো আমি, এই অঙ্কটা এইগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি তোমার নাম্বারগুলো লিখে দিচ্ছি, নাম্বারগুলো লিখে নিই, তাহলে মনে থাকবে। বলবো না, বলবো না, তাহলে আমি বলে দিচ্ছি, একটু দাঁড়া, ওয়েট কর, আমি আগে বলে নিই, তারপর বলে দিচ্ছি, ঠিক আছে? এটা বুঝিয়ে নিই। 34 অঙ্কটা বাড়িতে করবি। কি বলছে এখানে? আচ্ছা, কত কত নাম্বার বললাম বল? 30 থেকে বললাম না রে? 31 থেকে, 31, 32, 33, 34। 34 দেখ, সাবস্ক্রিপশন রিসিপ্ট ইনকাম, ডোনেশন ইনকাম, ইন্টারেস্ট রিসিপ্ট ইনকাম, সেল অফ ওল্ড ফার্নিচার ইনকাম। খরচা কি কি আছে দেখ, রেন্ট পেড খরচা, স্যালারি পেড খরচা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম খরচা, রিপেয়ার মেনটেন্স খরচা, ঠিক আছে? সিম্পল জিনিস দিয়েছে।
35 এর অঙ্কটা দেখ, 35 এর অঙ্কটা দেখ, ওই একই জিনিস হচ্ছে। দেখ, সাবস্ক্রিপশন রিসিভ ইনকাম, ডোনেশন ইনকাম, ইন্টারেস্ট রিসিভ ইনকাম, সেল অফ ইকুইপমেন্ট ইনকাম। খরচা কি? রেন্ট পেড খরচা, স্যালারি পেড খরচা, টেলিফোন এক্সপেন্স খরচা, ডেপ্রিসিয়েশন খরচা। ঠিক আছে, 35 হয়ে গেল। 36, এই লাস্ট, এটাই লাস্ট অঙ্ক। ঠিক আছে তো, 36 এর অঙ্কটা করবি। তাহলে কত কত বললাম? 31 থেকে 36 লিখে রাখা যায়, 31 থেকে 36 আজকেই করে ফেলবি, বেশিক্ষণ টাইম লাগবে না। আমি তোকে বলবো কতক্ষণ টাইম লাগবে। এই অঙ্ক করতে 20 মিনিটের মধ্যে নেবে, সব করা 20 মিনিট নেবে, সব করা 20 মিনিট লাগবে। হ্যাঁ, আরো কম না? যাই হোক, 20 মিনিটের মধ্যে নেমে যাবে অঙ্কগুলো, 20 মিনিটের মধ্যে নামিয়ে দিবি। তো সাবস্ক্রিপশন রিসিভ দ্য ইনকাম, ডোনেশন ইনকাম, ইন্টারেস্ট রিসিভ ইনকাম, সেল অফ ওল্ড বুক ইনকাম। খরচা কি কি? রেন্ট পেড খরচা, স্যালারি পেড খরচা, প্রিন্টিং এন্ড স্টেশনারি খরচা, পোস্টেজ এন্ড কুরিয়ার খরচা। একটা কথা বলে দিই, তোর তো সব অঙ্ক সারপ্লাস বেরোচ্ছিল, ইনকাম থেকে খরচা বাদ দিয়ে সারপ্লাস বেরোচ্ছিল। ইনকাম, ধর ইনকাম 10 টাকা, খরচ 8 টাকা, তাহলে তো সারপ্লাস হয়। যদি উল্টো হতো, ইনকাম 8 টাকা, খরচা 10 টাকা, অপোজিট যদি বেরিয়ে যেত, যদি যদি খরচ বেশি বেরোয় তাকে কি বলে? সব অঙ্কে তো ইনকাম বেশি বেরোয়, খরচা বেশি বেরোয় তাকে বলে ডেফিসিট। কি বলে? ডেফিসিট, ঘাটতি। সারপ্লাস মানে উদ্বৃত্ত, আর ডেফিসিট মানে ঘাটতি। বুঝতে পারলি? যার পাড়ার পুজো হচ্ছে, যার পাড়ার পুজোয় ধর 5 লাখ টাকা খরচা হলো 5.5 লাখ, তাহলে কি হলো? ঘাটতি হলো নাকি সারপ্লাস হলো? বল, বুঝি ঘাটতি কাকে বলে? ঘাটতি কাকে বলে বুঝিস তো? যেমন এখন ধর তোর ঘরে ধর সংসার চালাচ্ছে, ধর বাবা ধর 50,000 টাকা জোগাড় করে নিয়ে আসলো এই মাসে, টাকাই বেরিয়ে গেল 70,000 টাকা, তাহলে 20,000 টাকা কি হলো? ঘাটতি। এটাকে ঘাটতি বলে, মানে ডেফিসিট। বুঝতে পারলি? খরচ বেশি হলে তাকে ঘাটতি বা ডেফিসিট বলে। আচ্ছা, 40 নম্বর অঙ্কটা। আগে তো এগুলো তুমি বেসিক বেসিক অঙ্ক করলাম, এবার 40 নম্বর অঙ্কটা তোর কাছে ভালো লাগবে অঙ্কটা, কারণ এরকম অঙ্ক দেখ পরীক্ষায় দেখ কবে এসেছিল? 2012 সালে এসেছিল, মানে এরকম অঙ্ক তো পরীক্ষায় দিতে পারো। এই অঙ্কটা যদি দেয় তোর 3 নাম্বার ছিল, 3 নাম্বারে। আমি অঙ্ক খাতায় করে দেবো। খাতায় করার আগে তোকে আগে বোঝাই, অঙ্ক কোশ্চেনটা দিয়ে বোঝাই। কোনটা মনে হয়? আজকে প্রথম অঙ্ক করালাম, ওরকম অঙ্ক দেখ কি বলেছে। কি বলছে দেখ, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইনকাম ফ্রম সাবস্ক্রিপশন অফ এ ক্লাব ফর দ্য ইয়ার ended on 31st December 2024 from the under mentioned particulars। কি বলেছে? সাবস্ক্রিপশন রিসিভ বলেছে 2024, মানে এই বছর তুই সাবস্ক্রিপশন পেয়েছিস 65,000 টাকা। আচ্ছা, এই বছর যে সাবস্ক্রিপশন পেয়েছিস সেটা আগের বছর টাকা থাকতে পারে এর মধ্যে। বুঝিসনি কি বললাম? এবছর যে চাঁদাটা পেয়েছি সেই চাঁদার মধ্যে আগের বছরের চাঁদা থাকতে পারে, হ্যাঁ কি না? আবার পরের বছর চাঁদা থাকতে পারে, হ্যাঁ কি না? তাহলে কি করবো? এই বছর যে চাঁদা পেয়েছি 65,000 টাকা, তার মধ্যে যে আগের বছর চাঁদা থাকে, তাহলে কি করবো? নেবো কি নেবো না? নেবো। এই বছরে যে চাঁদা পেয়েছি 65,000 টাকা, তার মধ্যে যে আগের বছরের টাকা থাকে সেটা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? নেওয়া উচিত নয়। পরের বছরে যে টাকা থাকে ওটা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? নেওয়া উচিত নয়। দুটো কোনোটাই নেবো না। দেখ, বলছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স পেয়েছিস অ্যাজ অন 31/12/24। মন দিয়ে শুনবি, কিন্তু মন দিয়ে শুনবি। তুই এই বছর অ্যাডভান্স পেয়েছিস, কোন বছরের টাকা আমরা অ্যাডভান্স পাই? পরের বছর। পরের বছরের টাকা। পরের বছরের টাকা অ্যাডভান্স পেয়েছিস, এটা কি নেবো কি নেবো না? নেবো না, মাইনাস। সাবস্ক্রিপশন অ্যাক্রুড, স্যার অ্যাক্রুড মানে বুঝি না। অ্যাক্রুড মানে বাকি, অ্যাক্রুড মানে বাকি। এবার দেখ, ডেটটা পড়ে বল বাকি কোন বছরে, এই বছরের নাকি আগের বছরের? ডেট পড়ে বল এ বছরের বাকি নাকি আগের বছরের বাকি। এখনো বুঝতে পারছিস না? ডেট পড়ে বল, ডেটটা তো দেখ, ডেটের দিকে তাকা, ডেটটা পড়। 31 বলো, 23 বলেছে, তুই তো 24 অঙ্ক করছিস। তাহলে এ বছরের বাকি নাকি আগের বছরের বাকি? হ্যাঁ হ্যাঁ, আগের বছর। আগের বছরের বাকি। তাহলে আগের বছরের আইটেম নেবো কি নেবো না? নেবো না, মাইনাস। বুঝবি, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করেই বুঝিয়ে দেবো। কি তোর কি বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধা হচ্ছে? এবার দেখ তারপর কি বলছে, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 31/12/23। ভালো করে বল, তুই আগের বছর অ্যাডভান্স পেয়েছিস, তা আগের বছর অ্যাডভান্স পেয়েছিস, কোন বছর টাকা অ্যাডভান্স পেয়েছিস? এ বছরের টাকা। এটা নেবো কি নেবো না? এটা নেবে, যোগ কর। তারপর কি বলেছে, সাবস্ক্রিপশন অ্যাক্রুড
অ্যাজ অন 31/12/24। তাহলে অ্যাক্রুড মানে কি? সাবস্ক্রিপশন অ্যাক্রুড মানে এই মধ্যে বললাম বাকি কোন বছরের বাকি, এ বছরের বাকি নাকি আগের বছরের বাকি। তাহলে নেবো কি নেবো না? ব্যাস যোগ করে দে। তোর কথা হলো একদম, তোকে বলবো এই অঙ্কই পরীক্ষায় দেয়, তোকে 3 নাম্বার দিয়ে দেবে এটা। 3 মার্কস দিতে পারে, এরকম অঙ্ক দিতে পারে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে? এরকম অঙ্ক দিতে পারে পরীক্ষায়। তাহলে কি করবে? এই যে আরে এইটাই দেখে দেখে একটু খাতায় খাতায় ডাক্তার একটা ডাক্তার এটা অঙ্কটা কত নম্বর অঙ্কের নাম্বারটা বলতো একটু? ছোট্ট করে একটা ডাক্তার, ঠিক আছে? একটা দাগে অঙ্ক হয়ে যাবে। লেখ প্রথমে কি লিখবো এখানে? লেখ সাবস্ক্রিপশন রিসিপ্ট 65,000। না না, এটা ওরা করতে বলেনি, এটা ওরা করতে বলেনি, এখানে বলে শুধু সাবস্ক্রিপশনটা করো, অনলি সাবস্ক্রিপশনটা দেখতে বলেছে, শুধু সাবস্ক্রিপশন, পুরো না, পুরো আইটেম আছে তুই বল। শুধু সাবস্ক্রিপশন, আগের অঙ্কগুলো সাবস্ক্রিপশন ডাইরেক্ট অ্যামাউন্ট বলছিল, বলছে আমি তোমাকে অ্যামাউন্ট বলবো, তুমি অ্যামাউন্টটা বের করো, বুঝতে পারলি তো? আর এই যে অঙ্ক, তুই আগের অঙ্ক তো বেকার অঙ্ক, এগুলো সোজাসুজি অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষা দিতে পারি? তোর এরকম ছোট অঙ্ক দিতে পারি সাবস্ক্রিপশন, তোর পরীক্ষায় শুধু সাবস্ক্রিপশন বের করতে হবে 2 নম্বরে, বুঝতে পারলি তো? সাবস্ক্রিপশন ভালো করে ক্লিয়ার কর, এটা বুঝেছিস তো? অঙ্কটা বুঝতে পেরেছিস তো? অঙ্কটা সাবস্ক্রিপশন গুলোই তোর পরীক্ষায় যাবে, প্রতিটা স্কুলে সাবস্ক্রিপশন দেবে, আমি শিওর প্রতিটা স্কুলে সাবস্ক্রিপশনই আসবে, সাবস্ক্রিপশন ভালো করে ক্লিয়ার করবে। তো সাবস্ক্রিপশন রিসিভ কত বলেছে? ইন 2024 65,000, ইন 2024 65,000, ঠিক আছে? তারপর কি বলছে? এটা তো বললাম মাইনাস করতে হবে, তো লেখ কি লিখবো? কত টাকা মাইনাস করতে বললাম? 7,000 টাকা, তাই তো? লেখ সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স মাইনাস দিয়ে লেখ সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অ্যাজ অন 31/12/24, 7,000 টাকা। তারপর কি ছিল? আবার মাইনাস ছিল 6,500 টাকা। সাবস্ক্রিপশন অ্যাক্রুড কত ছিল? অ্যাজ অন 31/12/23 কত টাকা? 6,500 টাকা। বাদ দিয়ে কত হলো? 51,500। আচ্ছা এবার দেখ, অ্যাড ছিল, দুটো আইটেম অ্যাড ছিল, কি কি? সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অ্যাজ অন 31/12 কত ছিল? 31/12/23 কত ছিল টাকাটা বল? অ্যামাউন্টটা 5,500 টাকা। তারপর কি ছিল? সাবস্ক্রিপশন অ্যাক্রুড অ্যাজ অন 31/12/24, সাবস্ক্রিপশন অ্যাক্রুড অ্যাজ অন 31/12/24 কত টাকা? 12,000 টাকা। অ্যান্সার কত হলো? 69,000, শেষ।
তোকে যে এত আগের অঙ্কগুলো বললো না, সাবস্ক্রিপশন বলে দিয়েছিল, এইভাবে বের করতে হয়, কিভাবে বের করতে হয়, এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? আর এই এরকম অঙ্কের পরীক্ষায় পাবে, এগুলো ভালো করে ক্লিয়ার করে রাখবে। লাস্ট অঙ্ক, এই অঙ্কটা দেখছি 41 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে অ্যাকাউন্ট খুলে করতে হয়, ঠিক আছে? এরকম অঙ্ক আগের সিলেবাসে আসতো, আগে পরীক্ষায় 6 নাম্বার আসতো এখান থেকে, বুঝছো? বুঝলি তো, 6 মার্কস যখন আসতো তখন এরকম বড় বড় অঙ্ক দিত, 6 মার্কস। এখন তো পরীক্ষায় 2 থেকে 3 আসবে, 6 মার্কস আসবে না, বাট আছে সিলেবাসে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা কিভাবে করতে হবে, দেখ অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে। তুই দাগ কাটা, দেখি দাগটা কাটা দেখিয়েছি, 41 নম্বর করবো, দাগ কাটা দেখিয়েছি। স্কেল পেন্সিল বের কর, এটার জন্য স্কেল পেন্সিল করতে হবে, বের করতে হবে। প্রথমে লেখ, আগে লেখ ইন দা বুক শপ, লেখ প্রথমে লেখ ইন দা বুক শপ। কি লিখবি? ইন দা বুক শপ লিখে ক্লাবের নামটা লিখ। ইন দা বুক শপ লিখে ক্লাবের নামটা লেখ। ইন দা বুক শপ লিখে ক্লাবের নামটা লেখ। ক্লাবের নাম কি ছিল দেখ, ক্লাবের নামটা কি ছিল দেখ তো, ক্লাবের নাম মহারাজা ক্লাব, লেখ ক্লাবের নাম মহারাজা। তারপর লেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তারপর লেখ ফর দ্য ইয়ার এন্ডেড। ফর দ্য ইয়ার এন্ডেড কত ছিল বল, দেখে বল দেখি, এই দেবার ফোন, দেখে বল দেখি ফর দ্য ইয়ার এন্ডেড কত টাকা, কত ডেট লেখা আছে কোশ্চেন পড়ে বল। ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2024, ঠিক আছে? লেখ 31/3/2024, লেখ 31/3/2024। ও লেদার, লেদার, আমি তো কি করছি, লেদার, লেদার এরকম লেদার, লেদার যেমন হয় দেখ, যেমন লেদার হয়, লেদার জানিস তো, লেদার এই যে দেখো, এখন দেখো ডাক্তার কেমন দেখলি, ডাক্তার কেমন ডাক্তার দেখলি, কেমন ডাক্তার। ও তোরা তো বাচ্চা, তোদের জন্য ডাক্তারকে তোর অসুবিধা হবে। অ্যামাউন্টে দুটো ঘর কর, তুই বাচ্চা তোরা ভুলে গেছিস, তোরা খুব বড় হয়ে গেছিস। হ্যাঁ, অ্যামাউন্টে দুটো ঘর কর, ঠিক আছে? বুঝতে পারি তো, এটাকে ডবল কলাম বলে। কেন জানিস তো, মানে এই যে আমি তোকে দেখাবো, বুঝতে পারবো, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। তোরা অ্যামাউন্টে দুটো ঘর কর, ঠিক আছে? কলেজ উঠে গেলে একটা ঘর করে দিতাম, কলেজ উঠে একটা ঘর করে, অ্যামাউন্টে দুটো ঘর কর। প্রথম ঘরটা রাফ করার জন্য, হ্যাঁ? এরকম অঙ্ক করতে গেলে মানে এই লেজার খুলতে গেলে শিখেছিলাম যখন লেজার করেছিলাম, পেজটাকে ফোল্ড করে নিতে হয়, পেজটাকে ফোল্ড করলে হাফ পেয়ে যাবো, ঠিক আছে? এটা কমপ্লিট। ঠিক আছে, দেখ প্রত্যেকে দেখ, এই ডেবিট, ডেবিট ক্রেডিট, ঠিক আছে? লিখলাম ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট লেখ, এই ডেবিট ক্রেডিট লেখ, ডেবিট ক্রেডিট লেখ, ডেবিট ক্রেডিট লেখ, লিখিস তো ডেবিট, ওইদিকে লেখ ক্রেডিট, ওইদিকে লেখ ক্রেডিট, ঠিক আছে তো? এই দিকটা কি লেখা এক্স, এই অঙ্কটা আগে এখন করে দিচ্ছি তো, এই অঙ্কটার পাশে লিখে রাখ, ওর পাশেই লিখে রাখ হোমওয়ার্ক, মানে এই অঙ্কটাতে কারবার করতে হবে, এই অঙ্কটা একবার করতে হবে, ঠিক আছে? করে অসুবিধা হলে পরের দিন মঙ্গলবার দিন এসে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলতে অসুবিধা হচ্ছে এই জায়গাটা, আমি বলে দেবো, পুরো অঙ্ক তো বলতে হবে না, শুধু ওই জায়গাটা বলে দেবো, ঠিক আছে তো? লেখ এক্সপেন্ডিচার,
এখানটায় এই ঘরটায় লেখ এক্সপেন্ডিচার আর এই ঘরটায় লেখ ইনকাম। বুঝেছিস কি কি লিখলাম, কোন ঘরে কি লিখলাম দেখেছিস? কোথায় এক্সপেন্ডিচার কোথায় ইনকাম লিখলাম, দেখে দেখে লেখ। এক্সপেন্ডিচার আর ইনকাম লিখেছিস। এই ঘরে লেখ রুপিস, এই ঘরেও লেখ রুপিস, এই ঘরে লেখ রুপিস, এই ঘরেও লেখ রুপিস। ঠিক আছে, এবার দেখ অঙ্ক করব। ক্লিয়ার এত অবধি? বল, লেখা দেখেছিস? লেজার করতে গেলে যদি দেখ আগের অঙ্কগুলো তোকে কি করে করালাম, আগের অঙ্কগুলো কি করে করালাম, স্টেটমেন্ট করে করালাম। স্টেটমেন্ট এইভাবে হলো আর লেজার এইভাবে হয়, বুঝতে পারলি? দু রকম হয়, একটা স্টেটমেন্ট হয়, একটা লেজার হয়। ওই অঙ্কগুলো যদি বলতে লেজার ভাবে করো, তাহলে এরকম দাগ কাটতে হবে। যেগুলো ইনকাম লিখেছিলি ইনকাম গুলো এদিকে লিখে দিবি আর খরচাগুলো এদিকে লিখে দিবি, মিটে গেল ঝামেলা। তাহলে দেখ একটা করে পড়বো, বল তোরা আমাকে বল আমি কোন দিক থেকে অঙ্ক স্টার্ট করবো, বাদিক থেকে বাদিকের আইটেমগুলো আগে করবো নাকি ডান দিকের আইটেমগুলো আগে করবো? বল কোন দিকের আইটেম আগে করবো, বাদিকের আইটেম আগে করবো নাকি ডান দিকের আইটেম আগে করবো? বল। বাদিকে। বাদিকে, আচ্ছা চোখে আগে বাদিকটাই পড়ে, তাই না? বাদিকের আইটেম আগে করছি। দেখ প্রথমে কি বলেছে, ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি। এটা কি বলছে? টু ব্যালেন্স বিডি। স্যার টু ব্যালেন্স বিডি মানে আমি তোকে বলি। আচ্ছা তার আগে দেখ কোশ্চেনটা পড়ি প্রথম দিয়ে, না কোশ্চেনটা আমরা প্রথম দিয়ে পড়ি, পড়লাম কোশ্চেন তো পড়লাম না। বলছে ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট রিসিটস অ্যান্ড পেমেন্ট of Maharaja Club and other available information, prepared income and expense account for the year ended 31st March 2024. বলছে তোমাকে আমি নিচে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। কি বললাম বল? আমি এইমাত্র কথাটা কি বললাম, একটা লাইন বললাম, কি বললাম? বললাম যে তোমাকে আমি নিচে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছে এখানে তোকে? ওরা তোকে কি দিয়ে দিয়েছে? রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। এবার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কার মতন দেখতে বলেছিলাম, আগের ক্লাসে বলছিলাম, মনে আছে? বল 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 বল। ক্যাশ বুক, রিসিটস পেমেন্ট অনেকটা ক্যাশ বুকের মতন দেখতে। দেখ ক্যাশ বুক যখন আমরা করতাম, ক্যাশ বুকের বাদিকে কি করতাম, টাকা আসছে, আর ডান দিকে কি করতাম, টাকা যাচ্ছে। তো রিসিটস মানে টাকা আসছে আর পেমেন্ট মানে টাকা যাচ্ছে। তার মানে ওরা তোকে পরীক্ষার হলে রিসিটস অ্যান্ড পেমেন্ট দিয়ে দেবে। ঠিক আছে, বললো যে ওরা বলবে যে আমি তোমাকে রিসিটস পেমেন্ট দিয়ে দিলাম, তুমি এখান থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করে দেখাও। কি বললাম বল? কথাটা বল, আমি কি বলছি সেগুলো তাহলে রিপিট করলে তাহলে সুবিধা হবে। ওরা বলবে যে আমি তোমাকে রিসিটস অ্যান্ড পেমেন্ট দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করে দেখাও। বোঝা গেল কি বললাম? আগের দিন প্রথম দিনটা বলেছিলাম রিসিট সাইডে দুটোই আইটেম আছে, আগের দিন বলেছিলাম, দরকার দেখ মনে আছে কিনা জানি না। আগের দিন প্রথম ক্লাসে যখন করানো বললাম রিসিট সাইডে দুটো আইটেম আছে, আর কোনো আইটেম আসে না, দুটো আইটেম। কি কি আইটেম মনে আছে? একটা রেভিনিউ রিসিটস, বাড়িতে পড়তে বলেছিলাম, পড়লেই তো মনে থাকবে। ওই খাতা না করলে ফোন ঘাটলে কি আর পড়া মনে পড়ে? রিসিট সাইডে দুটো আইটেমই থাকে, একটা রেভিনিউ রিসিটস, একটা ক্যাপিটাল রিসিটস। কি বললাম? একটা রেভিনিউ রিসিটস থাকে আর একটা ক্যাপিটাল রিসিটস থাকে। এই দেখ রিসিট সাইডে আমি এখানে রিসিটস তো দেখ লিখছি এখানে, এখানে একটা রেভিনিউ রিসিটস থাকে আর একটা ক্যাপিটাল রিসিটস থাকে। একটা রেভিনিউ রিসিটস, একটা ক্যাপিটাল রিসিটস। রেভিনিউ রিসিটস গুলো কোথায় যায়? রেভিনিউ রিসিটসই যায় ইনকামে। আমি আবার তোকে এখানে সুন্দর করে লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, তোর যদি বুঝতে অসুবিধা হয়। এই দেখ ছোট্ট করে, এটা অঙ্কের বাইরে, অঙ্কের বাইরে, অঙ্কের বাইরে, ভালো করে শুনবি। এটা হচ্ছে কারণ তোর অঙ্ক করতে সুবিধা হবে। এই বেসিক ক্লিয়ার না থাকলে তুই অঙ্ক করবি কি করে? বেসিকটা ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, ও তোকে পরীক্ষায় রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে। এটা আমার সঙ্গে টুকবি, এটা হয়ে যাক, তারপর টুকবি, আগে বুঝে নে। তাহলে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের বাদিকে কি হয়? বাদিকে হয় রিসিটস। স্যার করেছিল হ্যাঁ করেছিল, তোদের মনে পড়ছে না? হ্যাঁ তো করেছিল, তোদের মনে তো পড়ছে না। লেখা আছে, যাই হোক ওটা দেখ, তাহলে খাতাটা খোল, আমি লিখে আবার দেখাচ্ছি। বাদিকে রিসিট, ডান দিকে পেমেন্ট, ধর এদিকে ডেবিট সাইড, এদিকে ক্রেডিট সাইড। রিসিটস দু রকমের হয়, একটা রেভিনিউ রিসিটস, কি একটা রেভিনিউ রিসিটস আর একটা ক্যাপিটাল রিসিটস। এদিকে একটা রেভিনিউ পেমেন্ট আর একটা ক্যাপিটাল পেমেন্ট, বুঝতে বলেছিলাম। এবার এখান থেকে আমাকে করতে হয় কি, ওরা বলবে আমি তোমাকে এটা দিয়ে দিলাম, তুমি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে দেখাও। ঠিক আছে, করে দেবো। এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। এদিকে লিখতে হয় এক্সপেন্ডিচার, এদিকে লিখতে হয় ইনকাম। ঠিক আছে, তো দেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে শুধু রেভিনিউ হয়, কি আসে?
শুধু রেভিনিউ আইটেম আসে। তাহলে রেভিনিউ রিসিটস মানে কি, টাকা আসা না যাওয়া? আশা আসা। তাহলে কি মনে হয় রেভিনিউ রিসিট কোন দিকে আসা বলছে, এক্সপেন্ডিচারে আসবে নাকি ইনকামে আসবে, কি মনে হয়? মাথা খারাপ হয়ে গেছে, চর খেলে মনে পড়ে যাবে। রেভিনিউ রিসিট টাকা আসছে, আসছে মানে তো ইনকামে, আর যাচ্ছে মানে খরচায়। তাহলে এখানে লিখবো কি রেভিনিউ রিসিটস, আর এদিকে লিখবো কি রেভিনিউ পেমেন্ট, ব্যাস। তার মানে তুই কি বুঝতে পারলি? ও স্যার তার মানে ক্যাপিটাল এটা আসে না, ইনকাম এক্সপেন্স এটা আসে না। কি কি আসে না ইনকাম এক্সপেন্সে? ক্যাপিটাল রিসিট আর ক্যাপিটাল মানে কিচ্ছু আর আগের দিন বলেছিলাম এটা। তাহলে এইটা হচ্ছে বেসিক জিনিস, একটু ক্লিয়ার থাকলে তোকে আমার বোঝাতে সুবিধা হবে, তোরও বুঝতে সুবিধা হবে। তোর মনের মধ্যে কোশ্চেন থাকলে কোশ্চেনও করতে পারবি, মনের মধ্যে কোশ্চেন থাকলে কোশ্চেনও করতে পারবি। তাহলে বুঝতে পারলি এটা এটা আগের দিন করেছিলাম তো। এবার দেখ, এবার কোশ্চেনে আসি। এবার ট্রু ব্যালেন্স বিডি, ট্রু ব্যালেন্স বিডি মানে কি? এই দেখ, আমি এখানে লিখে দিলাম এই ট্রু ব্যালেন্স বিডি মানে এটাকে বলে ক্যাশ বা ব্যাংক, এটাকে বলা হয় ক্যাশ বা ব্যাংক, ঠিক আছে? কোশ্চেনে লিখলাম। তার মানে আমরা যখন ক্যাশ বুক করতাম, মনে কর ক্যাশ বুক যখন অঙ্ক করতাম, প্রথমে লিখতাম টু ব্যালেন্স বিডি লিখতাম। টু ব্যালেন্স বিডি মানে কার ব্যালেন্স লিখতাম? ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স লিখতাম। ক্যাশ আর ব্যাংক আমাদের কাছে কি কি বলতাম? অ্যাসেট। তো এখানে তুই কি খুলছিস? এখানে তুই স্যার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলছিস, যেখানে খরচ আর ইনকাম লিখবো, অ্যাসেট লেখা আছে এখানে কোথাও। তার মানে এটা কি বুঝতে পারলি স্যার এটা আসবে না, বুঝতে পারলি? ক্যাশ আর ব্যাংক তোমার অ্যাসেট, অ্যাসেট কখনো ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে আসে না। বোঝা গেল কি বোঝা গেল না? এটা আসেন, বুঝতে পারলি কি বুঝিসনি? পরে আবার যে স্যার এটা কেন আসলো না, কারণটা বললাম কেন আসে না। সাবস্ক্রিপশন আমাদের কাছে কি? আর একটা তোকে ট্রিক্স বলে দিই, কিছু ছোট ছোট ট্রিক্স শুনে না, তাহলে তোর অঙ্ক বলতে হবে। রিসিট সাইডে যা আইটেম থাকে না, ওই ইনকামেই আসে। রিসিট সাইডে যা আইটেম থাকে কোন দিকে আসে বললাম বল? আরে রিসিটস মানে আসছে, আসছে মানে আমার ক্লাবে টাকা ঢুকছে। টাকা কি কি ঢুকতে পারে? হয় রেভিনিউ ঢুকতে পারে, আর নাহলে ক্যাপিটাল ঢুকতে পারে। তাহলে এই মাত্র তোকে দেখালাম, এই দিকটার দিকে তাকা। এই দেখ, রিসিটস রেভিনিউ রিসিপ্ট হতে পারে, ক্যাপিটাল রিসিপ্ট হতে পারে। তাহলে যত রকমের রেভিনিউ রিসিপ্ট কোন দিক লিখেছি? ইনকামের। তার মানে সাবস্ক্রিপশন যে এটা তোর রিসিট সাইডে আছে, এটা কোন দিকে আসা উচিত কি মনে হয়? ইনকামে আসা উচিত। মানে বুঝবি, আমি বলছি না, ব্যাপারটা বুঝবি, বুঝতে পারছিস? এটা ক্লাবের ইনকাম, ইনকামে লিখবো কত? 22,000 টাকা। কিন্তু দেখ এখানে না কিছু অ্যাডজাস্টমেন্ট বলেছে। 2024 সালে আমাদের পাড়ার ক্লাব 22,000 টাকা চাঁদা পেয়েছে। এই যে 2022 সালে 22,000, সরি 2024 সালে যে 22,000 টাকা চাঁদা পেয়েছে, তার মধ্যে এই বছরের টাকা থাকতে পারে, আগের বছরের টাকা থাকতে পারে, আবার পরের বছর টাকা থাকতে পারে। তাহলে দেখ নিচে কি বলেছে, 1/4/23, 1/4/23 মানে কি এবছর নাকি আগের বছর বল? আগের বছর। তাহলে এই 1,000 টাকা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? নেবো না, তাহলে এটা মাইনাস। 31/3/24 এটা এবছর নাকি আগের বছর? এবছর, তাহলে এটা নেব। তাহলে ব্যাস হয়ে গেল, একটা মাইনাস একটা প্লাস। তাহলে আবার বল, সাবস্ক্রিপশন কোথায় বসবে? ইনকাম এন্ড এক্সপেন্স অ্যাকাউন্টের। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, স্কুল যখন খুললো তোকে তো জিজ্ঞাসা করলো, বলছে যে তুমি করেছো? হ্যাঁ করেছি। বলছে বলো দেখি তুমি যখন করেছো সাবস্ক্রিপশন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কোন দিকে বসে? তোকে কোশ্চেন করলো, তখন তুই কি আনসার দিবি? ইনকাম থেকে বলবি সাবস্ক্রিপশন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ইনকাম সাইডে বসে। এটা যখন আগে এমসিকিউ কোশ্চেন থাকতো তখন এই কোশ্চেন দিত, সাবস্ক্রিপশন ইনকাম এন্ড এক্সপেন্স অ্যাকাউন্টের কোন দিক বসে? তুই কি লিখবি? ইনকাম সাইডে বসে, ঠিক আছে? দিতেই পারে পরীক্ষায় 2 নম্বরে, যে থিওরিও দিতে পারে এর মধ্যে, এরকম থিওরিও তোকে দিতে পারে। কিন্তু কি বললাম বুঝতে পারলি? যে কথাটা বলে প্রতিটা পয়েন্ট থিওরি গুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। তোকে বলতে পারে সাবস্ক্রিপশন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার কোথায় বসে, তুই কি বলবি? বলবি ইনকামে বসে, ইনকাম। তাহলে এটা ইনকামে লেখ, সাবস্ক্রিপশন বলে লেখ, ইনকাম সাইডে লেখ বাই সাবস্ক্রিপশন, লেখ বাই সাবস্ক্রিপশন। কত টাকা বলেছে বল? কত টাকা বলেছিল সাবস্ক্রিপশন, দেখতে পেয়েছিস? কত টাকা ছিল বল সাবস্ক্রিপশন? 22,000 টাকা। এই যে প্রথম ঘরে লেখ 22,000 টাকা, প্রথম ঘরে। ঠিক আছে, প্রথম ঘরে 22,000 টাকা লিখলাম। এবার ওখানে তোরা বললি 1/4/23 এর আগের বছর আপনি এটা নেবেন না, আর নেব না মানে কি করব? মাইনাস। কি লিখবি? লেখ আউটস্ট্যান্ডিং 1/4/23। তো বেশি বড় লেখার দরকার নেই, আউটস্ট্যান্ডিং 1/4/23 কত টাকা মাইনাস করবো? 1,000 টাকা। হয়ে গেল, ক্লিয়ার হলো? বুঝতে পারলি? তোরাই বললি, আমি বলিনি। এবার নেক্সট কি বলেছিল? 31/3/24 স্যার এটা নেবেন, লেখ যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং
31/3/24 1,500 টাকা, মানে এটা হয়ে গেল 22,500 টাকা। ক্লিয়ার? এখানে কোনো ডাউট আছে? বল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি এখনো যে ফার্স্ট সেমিস্টার যারা পড়ছে, অনার্স পড়ছে, ওই এই চ্যাপ্টারে অনেকের কাছে কঠিন লাগে কিছু কিছু জায়গায়। আমি বলি সবচাইতে মানে সবচেয়ে কঠিন জিনিস বা সবচেয়ে বোঝার জিনিস হচ্ছে সাবস্ক্রিপশন। কেউ যদি সাবস্ক্রিপশন ভালো করে বুঝতে পারে, তাহলে সেই চ্যাপ্টার কোনো ব্যাপারই না। মেন হচ্ছে এই চ্যাপ্টারের ফান্ডা হচ্ছে সাবস্ক্রিপশন। ফান্ডাটাই হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন যদি একবার বোঝে, তার কাছে কিছু নেই চ্যাপ্টারে, ঠিক আছে? সাবস্ক্রিপশনের রুল কি, মনে রাখার নিয়মটা কি, এই বছর হলে নেব আর এই বছর না হলে নেব। ব্যাস, আমার কাছে এই একটাই থিওরি, এই যে এই বছর হলে নেব, এই বছর না হলে নেব না। ব্যাস। তারপর দেখ কি বলে, ডোনেশন। দেখ শুনবি কিন্তু, এই দেখ মিতা, দেখ ডোনেশন কত টাকা বল দেখি, ডোনেশন কত টাকা দিয়েছে বল। 5,000 টাকা ডোনেশন সম্পর্কে তোকে গল্প বলে দিয়েছে। কোথায় বলেছে স্যার গল্প? অঙ্কটার লাস্ট লাইন বলছে, দেখ অঙ্কটার লাস্ট লাইনটা পড়। কি বলে লাস্ট লাইনে ডোনেশন কি বলেছে দেখ। এই দেখ পেয়েছিস? এই দেখ ডোনেশন 50% অফ ডোনেশন, মানে ডোনেশন যত ছিল তার 50%। বল ডোনেশন ছিল কত? এই ডোনেশন ছিল কত? 5,000 50% গুলো কত হয়? 2,500। 2,500 বলছে ক্যাপিটালাইজ। এবার দেখ ক্যাপিটালাইজ নেবো না, তাই তো? দেখ লেখা ছিল, স্যার কোথায় লেখা ছিল নেবো না? এই দিক টাকা। এই দেখ রিসিটস অ্যান্ড পেমেন্ট সাইডে যদি ক্যাপিটাল রিসিটস থাকে, তাহলে কি বলেছি, এটা কাটা, মানে নেবো না। তাহলে নেবো কোনটা? রেভিনিউ রিসিটস। তাহলে 5,000 এর মধ্যে 2,500 ক্যাপিটাল, 2,500 রেভিনিউ। তাহলে কোনটা নেবো? যেটা রেভিনিউ, 2,500। তাহলে ডোনেশনটা কোথায় লিখবো? এখানে ইনকামে লিখবো। ইনকাম তো, রিসিটস মানে ইনকাম। মাথায় ভাববেই না, রিসিটস মানে ইনকামে বসবে। রিসিটস মানে ইনকামে বসবে। লিখ বাই ডোনেশন 2,500 টাকা। ক্লিয়ার? বুঝেছিস কি করলাম? আমার এখানে জায়গা নেই তাই দেখাতে পারলাম, তুই দেখা 5,000 ইন্টু 50%। দেখি দে ব্যাকেটে, ওখানে 2,500 থেকে আমি বাইরের ঘরে বসিয়েছি। এটা ওখানে বসাতাম, তুই যেখানে বসে ওখানে বসাতাম। যদি এখানে 50% এর জায়গায় অন্য কোনো পার্সেন্ট করতাম, করে দেখাতাম। লেখ 5,000 ইন্টু 50%, 5,000 ইন্টু 50%, 5,000 ইন্টু 50%। লিখেছিস? হয়ে গেল। এই ডোনেশন হলো। তারপর কি বলছে, লাইভ মেম্বারশিপ ফিস। এই লাইভ মেম্বারশিপ ফিস বুঝিস কি বললাম? ধরা যে আমার পাড়ার ক্লাব আছে, তো প্রতি মাসে আমি 10 টাকা 10 টাকা করে দাও, মেম্বারশিপ ফিস দাও। আমি বললাম তোমার মেম্বারশিপ ফিস কত, আমি একবারে দিয়ে দেবো, লাইফ টাইমে টাকা দিয়ে দেবো। 10-15 বছর টাকা একবারে দিয়ে দিলাম। বুঝতে পারলি তো কি বললাম? এটাকে লাইভ মেম্বারশিপ ফিস বলে। কি বললাম? লাইভ মেম্বারশিপ ফিস মানে কি, একবারে টাকা ধরে দিয়ে দেবো। হ্যাঁ, এটা তো বলছি, তোর কথা আমি বলছি, লাইভ মেম্বারশিপ ফিস, ঠিক আছে তো? তার মানে একটা রেভিনিউ রিসিটস হয়, রিসিট সাইডে একটা রেভিনিউ হয়, একটা ক্যাপিটাল হয়। এখানে কি বলছে? বলছে যে লাইভ মেম্বারশিপ ফিস বাবদ তুই যত টাকা ক্লাব পেয়েছে, পুরো টাকাটা ক্যাপিটালাইজড। পুরো টাকাটাই ক্যাপিটালাইজড বলেছে। আমি এই মধ্যে কি বললাম? ক্যাপিটালাইজড হলে কি করবো? নেবো না। ক্যাপিটালাইজড হলে নেবো না, ঠিক আছে? তার মানে এই আইটেমটা আসছে না। বোঝা গেল? এই আইটেমটা আসবে না। মানে আজকে ধর পাড়ার ক্লাবে দেখবি অনেকে অনেকে কেউ 10 টাকা 20 টাকা দেয় না, অনেকে না একবারে দিয়ে দেয়, তাদেরকে টাকা থাকে, ও একবার লাইফ মেম্বারশিপ ফিস দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এটাকে ক্লাবের ইনকাম বলে না, এটা ক্লাবের ইনকাম না, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটালাইজড, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে লাইফ মেম্বারশিপ ফিস, এটা হচ্ছে ক্লাবের ইনকামের মধ্যে পড়ে। এটা ক্যাপিটালাইজ বলে, এটা নেবো না। আচ্ছা এবার বলেছে কি দেখ, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। এটা একটু বুঝতে অসুবিধা হবে, এটা আমি বলছি। দেখ এদিক দেখা, এই যে এই আইটেমটা পড়ার জন্য, এই আইটেম দেখেছিস তো, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। আচ্ছা এটা কোন দিক লেখা আছে? রিসিট সাইডে। আচ্ছা তোরা ফিক্সড ডিপোজিট নাম শুনেছিস? ফিক্সড ডিপোজিট নাম শুনেছিস? নাম শুনিস নি ফিক্সড ডিপোজিট? ফিক্সড ডিপোজিট মানে দেখবি কোথাও কেউ টাকা 1 লাখ 2 লাখ টাকা ফিক্সড করে রাখে। তাহলে টাকা ফিক্সড করলে কি পাওয়া যায়? ওখান থেকে ইন্টারেস্ট পায়। তাই আমি কোথাও ডিপোজিট করি, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি, এটা আমার কি ইনকাম নাকি এক্সপেন্সেস? ইনকাম। ইনকাম। তো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 300 টাকা আমার ইনকাম। তাহলে ইনকাম এলে, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, কিন্তু ভুল করে টাকা লিখবি না। আমি তোকে টাকা লিখতে বলি, তোকে নামটা লিখতে বলেছি। তো নামটা লিখ, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। লিখ বাই ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। ইন্টারেস্ট অন ফিক্সড, টাকা লিখবি না। এখানে টাকা কত দিই দেখ, টাকাটা 300 টাকা।
নাও তো হতে পারে এই টাকাটা। এই ফিক্সড ডিপোজিট মানে তুই, আমার প্রশ্ন, তুই যে ইন্টারেস্ট 300 টাকা পেয়েছিস ফিক্সড ডিপোজিট থেকে, তাহলে নিশ্চয়ই তোর ফিক্সড ডিপোজিট করা ছিল। তোর যদি ফিক্সড ডিপোজিট করা না তো কি ইন্টারেস্ট পেতি না? তাহলে তুই আমাকে কোশ্চেনটা পুরো খোঁজ, কোশ্চেন লিখে দিয়েছে কত টাকা ফিক্সড ডিপোজিট করেছিলি বল দেখি, কত টাকা ফিক্সড ডিপোজিট করেছিলি? কে বলতে পারবি, কে আগে বলতে পারবি দেখি, কে আগে বলতে পারি কত টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল? 15,000। 15,000 টাকা, একদম ঠিক, একদম ঠিক, 15,000 টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল। এই দেখ, এই দেখ 15,000 দেখছিস, দেখ দাগ দিয়ে দেখলাম। এটা স্পোর্টস ইকুইপমেন্ট ছিল, এটা টুর্নামেন্ট এক্সপেন্স ছিল, এটা বেঁকে গেছে, এটা 2,700 ছিল, ঠিক আছে? তাহলে তো কত টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল দেখতে পারলি? কত টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল? 15,000 টাকা। তার মানে আমি কি বললাম, আমি যদি ফিক্সড ডিপোজিট না করি তাহলে আমাকে কেউ ইন্টারেস্ট দেবে? আমি ব্যাংকে টাকা রাখি, ব্যাংক ইন্টারেস্ট দেবে? দেবে না। তাহলে ফিক্সড ডিপোজিট করেছিলাম কত? 15,000 টাকা, তাই আমি ইন্টারেস্ট পেয়েছি। বল দেখি কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে বলেছিল, পার্সেন্টেজ বলে দিয়েছিল 8%। তাহলে তুই 15,000 টাকা ডিপোজিট করেছিস, তোকে বলেছে আমি তোমাকে 8% করে সুদ দেবো। দুটো শূন্য কেটে গেল, কিন্তু তুই ডিপোজিট করেছিলি কবে? আমাকে বল। তোর ব্যাংকে তো ইয়ার শুরু হয় এপ্রিল মাস থেকে, ঠিক আছে? তুই ধর ব্যাংকে টাকা জমা করলি, অ্যাকাউন্ট খুললি জানুয়ারি মাসে, ভালো করে শোন, তুই জানুয়ারি মাসে অ্যাকাউন্ট খুললি, আর ব্যাংকের ইয়ার শেষ হয় জানিস তো? মানে ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের ইয়ারটা কবে থেকে শুরু হয় জানিস? ব্যাংকের ইয়ার এপ্রিল থেকে মার্চ। তুই এপ্রিল মাসে অ্যাকাউন্ট খুলিস নি, সাপোজ ধর তুই ধর জানুয়ারি মাসে অ্যাকাউন্ট খুললি, তাহলে মার্চ মাসে ইয়ার এন্ড, তাহলে তোকে, তুই যে বছর অ্যাকাউন্ট খুলিস সে বছর তোকে ব্যাংক কি পুরো বছরের সুদ দেবে নাকি স্যার জানুয়ারি মাসে খুলেছি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের সুদ দেবে? কমাস সুদ দেবে, 3 মাস। বুঝেছিস? তুই ইনভেস্ট করেছিস কবে? দেখ কোশ্চেনের দিকে তাকিয়ে বল, ইনভেস্ট করেছিস কবে বল? 10-23 এটা 1/10/23 হওয়া উচিত নয়, এটা 1/10/24 হওয়া উচিত, ডেট ভুল। এটা কি বলতো, এটা 23 হওয়া উচিত, না 24 হওয়া উচিত, ঠিক আছে তো? 24 হওয়া উচিত। তোমার তুই ভাব, তুই 15,000 টাকা ডিপোজিট করেছিলি, 8% সুদ, কবে ডিপোজিট করেছিস? স্যার অক্টোবর মাসের 1 তারিখে ডিপোজিট করেছিস। তুই অক্টোবর মাসে ডিপোজিট করেছিস, আর বছর শেষ কবে হচ্ছে? দেখ বছর শেষ কবে, এই তুই বল বছর শেষ কবে? আমার মুখে নেই, তুই এদিক ওদিক নেই, খাতায় দেখ, কোশ্চেনের দিকে তাকা, দেখ লেখা আছে 31/3/24। আরে বছর শেষ মানে ইয়ার এন্ড, ওটাকেই বলে বছর শেষ। 31/3/24 ফর দ্য ইয়ার এন্ডেডকেই বলা হয় বছর শেষ, ঠিক আছে? তো 31/3/24 বছর শেষ, ঠিক আছে তো? তার মানে তুই 1/10/24 তুই ডিপোজিট করেছিস, আর বছর শেষ হচ্ছে 31/3/24। না না, এখানে ডেটটা ঠিকই লেখা ছিল, ডেট ঠিকই লেখা ছিল, আমি দেখিনি ভালো করে, খেয়াল করিনি, ঠিকই লেখা আছে, ডেটটা ঠিকই লেখা আছে। তোকে ছবি এঁকে দেখা তাহলে বুঝতে সুবিধা হবে। তোর বছর শেষ কবে? 31/3/24, এটাই তো বলেছিল। তা শুরু কবে ছিল? 1/4/23, ঠিক আছে? তুই ডিপোজিট করেছিলি কবে? 1/10/23। তাহলে তুই যেদিন ডিপোজিট করেছিলি সুদ কবে পাবি? তার আগে পাবি না পরে পাবি? পরে পাবো। পরে পাবি। তাহলে এইটুক সময় সুদ দেবে এই বছর। কত হচ্ছে? এই তারিখ থেকে এই তারিখ ক মাস হচ্ছে? দেখ দেখি, গোন, হাতে গুনতে থাক না, টাইম নিয়ে গোন, কোনো সমস্যা নেই। 3 মাস 6 মাস। 6 মাস, 6 মাস বলেছে, ঠিক বলেছে, কোনো ভুল বলেনি, 6 মাস হচ্ছে। তুই এবার বুঝতে পারলি কি বললাম? তাহলে 6 মাস মানে কি? এটা 6 মাসের সুদ পাবো 6/12, তাহলে পুরোপুরি 8% দেবে না? 8% তো যদি আমি এখানে ডিপোজিট করতাম তাহলেই 8% দিত। আমি তাই এখানে ডিপোজিট করতে পুরো 8% সুদ দেওয়া উচিত। তাহলে তো 6 মাসের সুদ দেবে। তাহলে করে দেখ কত হচ্ছে। আচ্ছা 6 কে 12 দিয়ে, এই 6 কে 12 দিয়ে কাটলে 2, আর 2 কে 8 দিয়ে কাটলে 4, তাই তো? তাহলে কত হচ্ছে? 150 আর 4 গুণ করলে কত হয়? 600 টাকা। তাহলে তুই যে 15,000 টাকা ডিপোজিট করেছিস, তোর সুদ পাওয়ার কথা কত টাকা পাওয়ার কথা? হিসাব কি বেরোলো? 600 টাকা পাওয়ার কথা, কিন্তু তোকে দিয়েছে কত টাকা? 300 টাকা। তাহলে 600 টাকা পাওয়ার কথা, দিয়েছে 300 টাকা। আমরা এখানে অঙ্ক কি করছি? এখানে কি লিখেছি? ইনকাম, ইনকামে কত, ইনকাম কত হওয়া উচিত? 600 টাকা হওয়া উচিত, কিন্তু তুই পেয়েছিস 300 টাকা। বোঝা গেল? তাহলে এখানে ইনকামে তুই 600 টাকাই লিখবি। বোঝা গেল কি করলাম? এই যে এটা দেখাবো, এই যে 15,000 টাকা ইন্টু 8% ইন্টু 6/12, কত লিখবো এখানে? 600 টাকা। বুঝতে পারলি কি করে 600 টাকা বেরোলো?
তাহলে এখানে ইনকামটাই লিখতে হয়। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? আর কি বলেছে? আর কি বলেছে? প্রসিডস ফ্রম টুর্নামেন্ট। প্রসিডস ফ্রম টুর্নামেন্ট বল। টুর্নামেন্ট করার জন্য ধর একটা ক্লাব টুর্নামেন্ট করবে, ক্রিকেট টুর্নামেন্ট করবে বা ফুটবল টুর্নামেন্ট করবে, তার জন্য কত টাকা পেয়েছে? 5,000 টাকা পেয়েছে। তা টুর্নামেন্ট করেছে নিশ্চয়ই, টাকা পেয়েছে মানে টুর্নামেন্ট করেছে। তা টুর্নামেন্ট করার জন্য কত টাকা পেয়ে? 5,000 টাকা। এবার দেখ এই দিক টাকা, ডান দিকে টাকা দেখ, টুর্নামেন্ট এক্সপেন্সেস লেখা ছিল কত টাকা? টুর্নামেন্ট এখানে থেকে আমি অ্যারো করে দিয়েছি। টুর্নামেন্ট এক্সপেন্স ছিল কত টাকা? 3,000 টাকা। না না, আমি অ্যারো করে দিলাম, দেখ অ্যারো করে দিলাম। টুর্নামেন্ট এক্সপেন্স কত ছিল? 3,000 টাকা। ঠিক আছে তো? তা টুর্নামেন্ট করার জন্য 5,000 টাকা পেয়েছি, আর টুর্নামেন্ট করতে খরচা হলো 3,000 টাকা। তাহলে এখনো টুর্নামেন্টের টাকা কত বেঁচে আছে? বুঝিস নি? বুঝিস নি? টুর্নামেন্ট করার জন্য তুই 5,000 টাকা পেয়েছিস, টুর্নামেন্ট করতে খরচা হলো 3,000 টাকা। তাহলে যে টাকাটা পেয়েছি সে টাকা দিয়ে টুর্নামেন্ট করতে পেরেছিস তো? হ্যাঁ, হয়ে গেছে। 5,000 টাকা পেয়েছি, 3,000 টাকা খরচা করেছি, তাহলে এখনো টুর্নামেন্টে 2,000 টাকা পড়ে আছে। তাহলে কি লিখবো? দেখ কোন দিকে লিখবো? রিসিট সাইডে। কারণ টুর্নামেন্ট করার জন্য তুই পেয়েছিস কত? বল, 5,000 টাকা পেয়েছিস তো? তাহলে ক্রেডিট দিকে লেখ বাই টুর্নামেন্ট রিসিটস 5,000 প্রথম ঘরে লিখবো, হ্যাঁ, মাইনাস করে এক্সপেন্সেস 3,000, বাদ দিয়ে বাইরের ঘরে লেখ 2,000। 5 থেকে 3 বাদ দিয়ে 2,000 টাকা। ওই দিকের কাজ সব মিটে গেছে, হ্যাঁ, ওই দিকের কাজ সব কটা মিটে গেছে, রিসিট সাইডের আইটেম সব মিটে গেছে। এবার দেখ এইদিকে করবো রেন্ট। রেন্ট খরচ আগে শুনে নে, ফটাফট করে ফেল। রেন্ট খরচ এক্সপেন্ডিচারে লিখে দিবি, ওয়েজেস খরচ এক্সপেন্ডিচারে লিখে দিবি, লাইটিং চার্জেস খরচা এক্সপেন্ডিচারে লিখে দিবি, আবার অফিস এক্সপেন্স খরচা এক্সপেন্ডিচারে লিখে দিবি। তাহলে কটা আইটেম লিখতে বললাম? এই 4টে আইটেম দেখে দেখে বসিয়ে দে, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, দেখে দেখে বসিয়ে দে। খরচা তো, খরচাগুলো তো ডেবিটে বসা। এই যে এক্সপেন্ডিচারে লেখ টু রেন্ট 2,400 টাকা, টু ওয়েজেস 2,500 টাকা, টু লাইটিং চার্জেস 700 টাকা, টু অফিস এক্সপেন্সেস 5,000 টাকা। ঠিক আছে, সব হয়ে গেল। 4টে পয়েন্ট বলে দিলাম, কি রে? 4টে পয়েন্ট বলে দিলাম। কি কি নিইনি আমি মার্কিং, মানে বক্স করেছি, কি করিনি? বুকসের আইটেমটা নিইনি এখনো পর্যন্ত। ফিক্সড ডিপোজিট তো করে দিয়েছি, দরকার নেই। আর স্পোর্টস ইকুইপমেন্টটা নিইনি, তাই তো? আচ্ছা, তুই বল দেখি কোয়েল, 8% ফিক্সড ডিপোজিটের উপর তো ইন্টারেস্টটা করলাম। অ্যাকচুয়ালি ফিক্সড ডিপোজিট তোর কাছে কি? আজকে ধর তোর নামে ধর ফিক্সড ডিপোজিট করা আছে, বা ধর থাকে না অনেকে বাড়িতে কারোর নামে তুমি ফিক্সড ডিপোজিট করে রাখলে, এর নামে 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করে রাখলো। তো আজকে ধর কারোর নামে যদি ফিক্সড ডিপোজিট করে থাকে 1,00,000 টাকা, এটা কি? এটাকে কি বলা হয়? অ্যাসেট। একদম ঠিক, ফিক্সড ডিপোজিট হচ্ছে এক ধরনের অ্যাসেট। তার মানে অ্যাসেট, অ্যাসেট কি ইনকাম এন্ড এক্সপেন্সে আসা উচিত না? এই জন্য ফিক্সড ডিপোজিটটা কোথাও বসাই, ওর উপর ইন্টারেস্টটা বসি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে যে বক্স করলাম বুকস, বল বুকস মানে তো বই। বই আমাদের কাছে কি? জানিস বই কি? না জানলে আমি বলে দেবো, দেখি অ্যান্সার কি দিস। বই, বইটা আমাদের কাছে কি? বলতে পারি বইটা কি? বইটা কি? বই তো বই। বই কি আমাদের কাছে? বই হচ্ছে এক ধরনের অ্যাসেট। বই কিন্তু অ্যাসেট। কি বললাম যে বুকসটা কি? বুকসটা হয় হচ্ছে, বুক হচ্ছে এক ধরনের অ্যাসেট। কারণ একটা বই কিনলে বই বই অনেক বছর আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বুকস হচ্ছে আমাদের কাছে এক ধরনের অ্যাসেটস। ঠিক আছে, বুকস হচ্ছে আমাদের কি? অ্যাসেটস। তার মানে বুকস আসবে না? আসবে না, কিন্তু বুকসের ওপর কি আসে? না, ডেপ্রিসিয়েশন। বুকস যদি আমরা প্রতি বছর বছর বুকস ইউজ করলে কি হয়? বুকসটা আস্তে আস্তে ক্ষয়ে যায়, মানে তাই না? বুকস নষ্ট হতে থাকে না? তো এটাকে বলে ডেপ্রিসিয়েশন। দেখ নিচে বলেছে বুকসের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে, দেখ বুকসের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে, দেখ পড়, পড় না। দেখ বলছে অন 1/4/23 ক্লাব পসেসড বুকস ওয়ার্থ ₹12,000। বাহ, খুব সুন্দর বলেছে। বলছে বছরের শুরুতে ক্লাবের কাছে 12,000 টাকার বই ছিল। বছরের শুরুতে ক্লাবের কাছে 12,000 টাকার বই ছিল। দেখবি অনেক জায়গায় লাইব্রেরি থাকে না, লাইব্রেরি থাকে, তাহলে বুক করতে গেলে অ্যাসেট না? দেখবি কত লাইব্রেরি যাবি, বইগুলো থাকে, কত বই থাকে, কি অ্যাসেট।
ঠিক আছে তো? বছরের শুরুতে তোমার কাছে 12,000 টাকার বই ছিল, তুমি আরো 3,000 টাকার বই কিনেছো, তাহলে কত টাকার বই হলো বল তোর কাছে? 15,000 টাকার বই হয়ে গেল। বইয়ের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলে দেখ, 20% ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? তাহলে তুই ভাব চিন্তা ভাবনা কর, আমি তোকে বলছি শোন, তোর বছরের শুরুতে তোর কাছে কত টাকার বই ছিল বল? শুরুতে 12,000 টাকা। তুই 3,000 টাকার বই কি কবে কিনি বল? ডেটটা বল, ডেট বল, দেখে বল, ডেট কবে? 1/4/23। 1/4/23 মানে কোন দিন? 1/4/23 মানে কোন দিন? কোন দিন মানে আমি বলতে চাইছি, এটা কি বছরের শুরুর দিন? 1/4/23 এখনো বলতে পারছিস না? হ্যাঁ এই দেখ 1/4/23 দেখ বছরের শুরুর দিন। শুরু বছরের শুরুতে 12,000 টাকার বই ছিল, আবার বছরের শুরুতে 3,000 টাকার বই কিনলি, তাহলে বছরের শুরুতে তোর কাছে বই কত আছে? 15,000 টাকা। তা সারা বছর ধরে বইটা ব্যবহার করবি, 20% ডেপ্রিসিয়েশন, তাই তো? 12,000 আরো 3,000, তো টোটাল তোর কাছে বই কত হলো? 15,000 টাকার বই হলো না? টোটাল তো বই তোর কাছে 15,000 টাকার বই হলো। এবার এর উপর ডেপ্রিসিয়েশন চার্জ করো। ডেপ্রিসিয়েশন মানে কি? ডেপ্রিসিয়েশন তো বলতেই পারছিস, কোনো কিছু যদি, যেমন ধর তোর একটা ফোন আছে, তুই 30,000 টাকার ফোন কিনলি, এবছর তুই 10% ইউজ করলি, তাহলে কত টাকার ফোন ইউজ করে ফেললি? 30,000 10% কত হয়? 3,000 টাকা। তেমনি তোর 15,000 টাকার বই ছিল, তুই 20% এবছর ইউজ করে ফেলছিস, তাহলে কতটা ইউজ করে ফেলছিস? 15,000 20%। বুঝিস নি এখানে কি বললাম? কি রে? 15,000 20%, এটা 3,000 আছে। বুঝিস নি এটা কি বললাম? তোর কাছে বছরের শুরুতে 12,000 টাকার বই ছিল, তুই এবছর আরো 3,000 টাকার বই কিনলি, তাহলে তোর কাছে টোটাল কত টাকার বই হলো? 15,000 টাকা। তো টোটাল যে 15,000 টাকার বই হলো, তো এই বছর 20% বই ব্যবহার করে ফেলেছিস, তাহলে যতটা বই ব্যবহার করে ফেলেছিস তাকে কি বলা হয়? খরচ। ডেপ্রিসিয়েশন, ডেফিনেটলি খরচ। তুমি যত টাকার বই ইউজ করে, আমার কি বলতাম, ইউজ করাকে কি বলে? খরচ বলে না? তাহলে এবছর 20% ইউজ করে, তাহলে 20% খরচা, তা 15,000 20% করলে কত হয়? 3,000 টাকা। লেখ খরচ, খরচ কোন দিক লিখবি বুঝতে পারছিস তো? এই এক্সপেন্ডিচার লেখ, টু ডেপ্রিসিয়েশন অন বুকস লেখ, টু ডেপ্রিসিয়েশন অন বুকস, 15,000-এর ওপর 20% কত হয়? 3,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, কাটাকুটি যখন এই তো কাটাকুটি করে নিবি 20%, তো করার কি আছে? 20-কে 100 দিয়ে কাটলে 5 হয়, আর 15-কে 5 দিয়ে কাটলে 3। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট কি বলেছে? স্পোর্টস ইকুইপমেন্ট। দেখ তুই বল, এই বল দেখি, স্পোর্টস ইকুইপমেন্ট কত টাকা ছিল? দেখ এই দেখ বক্স করেছি তো, কত টাকা বক্স কত করেছি বল? 4,000 টাকা। তুই এই পেমেন্টে লেখা আছে স্পোর্টস ইকুইপমেন্ট, তার মানে কি এবছর তুই কত টাকার স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছিস? 4,000 টাকা। কত টাকার কিনেছিস? কি লেখা আছে বল? 4,000 টাকার কিনেছিস। এবার এটাও তো হতে পারে বছরের শুরুতে আমার কাছে কিছু ইকুইপমেন্ট ছিল, দেখ তো কত টাকা বলে দিয়েছে, ছিল কত টাকা? 15,000 টাকা। বছরের শুরুতে 15,000 টাকা ছিল, এবার বছরের শুরুতেই তুই 4,000 টাকা কিনেছিস, তাহলে বছরের শুরুতে ইকুইপমেন্ট কত? 19,000 টাকা। তো 19,000 টাকার উপর কত পার্সেন্ট পড়েছে বল? 15%। 19,000 টাকার উপর 15% লিখে দেখে লিখ। টু জাস্ট স্পোর্টস ইকুইপমেন্ট, বুঝিস তো? খেলার যে যন্ত্রপাতি, বা বলতে পারছিস তো? দেখবি দেখবি ক্রিকেট টুর্নামেন্ট, মানে ক্রিকেট খেলা হলে দেখবি ওরকম স্পোর্টস ইকুইপমেন্ট থাকে অনেক কিছু, দেখবি স্পোর্টস মানে একটা মেশিন থাকে, ওর মধ্যে দিয়ে বল দিচ্ছে, দেখেছিস তো? বল বেরিয়ে বল বেরিয়েছে, ওখান দিয়ে মারছে, ঠিক আছে তো? তো প্র্যাকটিস করে, স্পোর্টস ইকুইপমেন্ট, এগুলো স্পোর্টস ইকুইপমেন্ট বলে। বা তার দেখবি মাল্টি জিম থাকে, জিম থাকে না অনেক ক্লাবে, তো ওটাও তো ইকুইপমেন্টের মধ্যে পড়ে। তো তাহলে কি বলছে? তাহলে এই ইকুইপমেন্ট ইউজ করিস, তাহলে কি বলে? ইউজ করাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশনটা তো খরচা, তাহলে ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট লেখ। কত টাকা? 19,000 টাকা, তার 15%, কত টাকা বেরিয়েছে? 2,850 টাকা। শেষ অঙ্ক। হ্যাঁ, আরেকটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটা আসবে না বলে দিয়েছে। বাই ব্যালেন্স সিটি মানে কি? ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বলতাম না, ক্যাশ আর ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স, এটা কি? এটাতে অ্যাসেট, এটা আসবে না। অঙ্ক শেষ হয়ে গেল পুরো অঙ্ক। এবার দেখ মেলা, কেইট দিকটা বেশি হবে, কেইট দিকটা যোগ করা, কেইট দিকে বেশি হচ্ছে। 22,500 আর 25,000, 25 2 27, 27,600 টোটাল। এবার এই দিক লেখ 27,600, 27,600 থেকে বাদ দিয়ে গেল, মাইনাস কর 2,400, মাইনাস কর 2,500, মাইনাস কর 700, মাইনাস কর 5,000, মাইনাস কর 3,000, মাইনাস কর 2850, কত হচ্ছে? 11,150 মিলে গেল।
লেগ টু সারপ্লাস, লেগ টু সারপ্লাস। ঠিক আছে, শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, এই হ্যাঁ 11 এই অঙ্কটা বাড়িতে আবার করে আনবে। আর কিছু কিছু অঙ্ক বললাম সেই অঙ্কগুলো আর এই অঙ্কটা বাড়িতে করে আনবে। আর কিছু অঙ্ক হোমওয়ার্ক বলে দিচ্ছি, কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম, ওগুলো ফেলবে, অঙ্ক 15 মিনিট লাগবে। তার পাশাপাশি এই অঙ্কটা করবে, এই অঙ্কটা করবে। আমি কিছু অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, হয়ে গেল টোকা? আমি কিছু হোমওয়ার্ক দিই, প্রথম দিয়ে দেখে নে। জি এই দেখ লিখে নে, এই যে লেখ, খাতা খোল, খাতা খোল, লেখ এক্সাম্পল 4। এক্সাম্পল 4 বাড়িতে করবি, এক্সাম্পল 5 বাড়িতে, ছোট অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল 6 বাড়িতে করবি। পেজ তো 80 নম্বর পাতা দেখাচ্ছে, 4, 5, 6 করবি বাড়িতে। শুনলাম কথা বললে 80 এই মাস চেঞ্জ আমি 80 4 5 6 তারপর 17 করবি, 4, 5, 6, তারপর চলে যাবে 17, 18, হ্যাঁ এরকম অঙ্ক 17, 18। বেশ এগুলোই করিস, আপাতত পরের দিন আবার দেবো।